আসসালামু আলাইকুম। টিএমসি স্টেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল প্রফ দিয়েছি এই কয়েকদিন আগেই, রেজাল্টের জন্য ওয়েট করতেছি এখন। তো তোমাদের সামনে আরও একবার চলে আসছি আরেকটা চমৎকার ওয়ান শট এইচএসসি সিরিজের ক্লাস নিয়ে। আজকের ক্লাসে হচ্ছে যে আমরা মেইনলি পড়ার কথা হচ্ছে যে হাইড্রা প্লাস রুই মাছ, বাট আজকে আমাদের প্ল্যানে হচ্ছে একটু চেঞ্জ আসছে। আজকে আমরা হচ্ছে একটু হাইড্রাটা পড়াবো, রুই মাছটা আমরা অন্য কোনো ক্লাসে হচ্ছে দেখাবো, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, তাহলে এই মুহূর্তে হচ্ছে যে যারা যারা লাইভটা দেখতেছো তাদের সবাইকে হচ্ছে আমার পক্ষ থেকে আবারও আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা লাইভটা হচ্ছে যে অনেক বেশি এনজয় করতেছো। তো এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছো তারা একটু কষ্ট করে হচ্ছে যে তোমাদের যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডদেরকে হচ্ছে যে একটু ভিডিওগুলো ছড়িয়ে দাও। আমরা হচ্ছে যে যত বেশি মানুষ ক্লাসে উপস্থিত থাকে আমরা তত বেশি হচ্ছে যে মোটিভেটেড হই, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসের পরে আমরা 2-3 দিনের মতো একটা গ্যাপে যাব। সেই গ্যাপে হচ্ছে যে আমার আনুষঙ্গিক কিছু কাজ আছে, তোমাদের জন্যই কাজ, টেনশন করার কারণ নাই। আমরা আজকের ক্লাসের পরে হচ্ছে 2-3টা দিন এই লাইভ ক্লাসে গ্যাপ দিয়ে আমার হচ্ছে যে একটা কি দুইটা ভিডিও আপলোড দেওয়াটা হচ্ছে যে বাকি, ঠিক আছে? ডে 5টা এখনও ইউটিউবে আপলোড দেওয়া হয় নাই, আবার আজকের ক্লাসটাও আবার আপলোড দিতে হবে। একটু একা কাজ করি তো আসলে প্রেশারে আছে, অনেক মানে একটা চরম প্রেশারে আছি, তো সেই কাজগুলো একটু শেষ করব। আর তোমাদেরকে কথা দিছিলাম যে কয়েকটা গাইডলাইনমূলক হচ্ছে যে ভিডিও বের করব, যেমন ঘুম থেকে নিস্তার পাওয়ার উপায়, কয়েকদিন আগে দিয়ে রাখছি বাট ওটা কাজই করা হচ্ছে না। এই কাজের এই ক্লাসের প্রেশারের কারণে ওটাতে সময় দিতে পারতেছি না। তো এই জন্য একটু 2টা দিন গ্যাপ নিয়ে আমি বাকি তোমাদের যে গাইডলাইনের ভিডিও সেটাই করব এবং তোমাদের সাজেশন নিয়েও কাজ করতেছি। তোমাদের খুশি হওয়ার কথা যে ভাই আসলে গ্যাপ নিচ্ছে, এমন না যে আমার নিজের কারণে গ্যাপ নিচ্ছি, তোমাদের জন্যই। পড়ানোর পাশাপাশি একটা এইচএসসির কি সাজেশন লাগবে না? ধুমায়া কিন্তু একটা কি লাগবে। গত বছর 21 ব্যাচে যেমন আমি সাজেশন দিয়েছিলাম এইচএসসির সময়, টেস্ট পেপার দাগায় দিছিলাম, তারপর ক খ সাজেশন দিছিলাম, আল্লাহর মতো ওইখান থেকে 100%-এর মতোই কমন আসছিল। বিশ্বাস না হলে 21 ব্যাচের কাউকে জিজ্ঞেস করে দেখো যে আমার ক্লাসগুলো করছে আর কি গত বছর। তো এই বছর এই সাজেশনের জন্য একটু এই 2-3টা দিন আমি একটু হচ্ছে যে সময় নিচ্ছি, নিয়ে হচ্ছে যে আমি সাজেশন বানাবো, গাইডলাইনমূলক কিছু ক্লাস করব এবং তোমাদের জন্য হচ্ছে যে একটা সিকিউ সাজেশন আনবো। আর আমি আগে থেকেই বলছিলাম যে ক খ হচ্ছে যে একটা উত্তর সহ হচ্ছে যে একটা ই বুক আকারে একটা বই বের করবো, সব কিছুই 2-3 দিনের মধ্যে করতে হবে। এই জন্য একটু আমরা 2-3 দিন গ্যাপ নিব। আর তারপরে হচ্ছে যে আজকের ক্লাসের পরে 2-3 দিন পরে যখন আমরা ক্লাসটা শুরু করব, সেই ক্লাসটা কিন্তু ফজরের পর থেকে শুরু হবে। আমি বলছিলাম কিন্তু যে আস্তে আস্তে এই ক্লাসগুলোকে আমরা ফজরের পরে নিয়ে যাব, যাতে তোমরা সকাল উঠতে পারো আমার সাথে সাথে, তোমাদেরও যাতে হচ্ছে যে অনেক বেশি উপকার হয়। ওকে, তো এই মুহূর্তে হচ্ছে যে সবাইকে একটু কষ্ট করে হলো ভিডিওগুলো একটু শেয়ার করে দাও। যত বেশি শেয়ার করবা তত বেশি হচ্ছে যে কেয়ার বাড়ে, শেয়ার করলে কেয়ার বাড়ে। আমি একটু শেয়ার করে দিই, তোমরা হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে যে ভিডিওগুলো শেয়ার করে দাও, ঠিক আছে? যারা যারা ক্লাসগুলো দেখতে চাও সবাই চলে আসো। ওকে, যার যত বন্ধু বান্ধবী আছে সবাইকে একটু কষ্ট করে হচ্ছে যে মেনশন করো, যত ধরনের হচ্ছে যে মেনশন করা যায়, শেয়ার করা যায়, একটু কষ্ট করে হচ্ছে শেয়ার করো, কারণ আমি তো আমার দায়িত্বগুলো হচ্ছে যে পালন করছি, ঠিক আছে? আমার ক্লাসে আমি কথা দিছি যে তোমাদেরকে হচ্ছে ফ্রিতে আমি এইচএসসি ওয়ান শট ক্লাসগুলো নিব, এবং যেই ক্লাসে হচ্ছে শুধু ওয়ান শট না, আসলে আমাদের নাম দিছি ওয়ান শট এইচএসসি, বাট যারা ক্লাস করছো তারা কিন্তু দেখছো যে এটা একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই কভার করে। কারণ আমার ক্লাসগুলো দেখার পর তুমি বই খুলে নিয়ে বসলে দেখবা যে বইয়ের এমন কোনো লাইন নাই যেটা আসলে হচ্ছে যে আমরা বাদ দিছি, কোনো কিছুই আসলে আমরা বাদ দিই নাই। মোটামুটি সব টপিকই হচ্ছে আমরা পড়াইছি এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু আমরা ক্লাসেই পড়ায় দিছি। এই লাইনগুলো থেকেই তোমার মেডিকেলে প্রশ্ন হবে, এইচএসসিতে প্রশ্ন হবে, অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশনগুলোতে প্রশ্ন হবে, আবার সৃজনশীল আসবে আমি যেই টপিকগুলো পড়াইছি সেখান থেকেই। দ্যাট মিনস আমাদের এই ক্লাসগুলো করলে তোমার যে শুধু এইচএসসি আসলে কাভার হচ্ছে তা না, অ্যাডমিশনও কিন্তু কাভার হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? ওকে, তো তোমাদের মানে ছড়িয়ে দেওয়াটা আসলে তোমাদের দায়িত্ব। প্রথম দেখা গেছে যে একটা কাজ হাতে নিছি, বিশাল আকারের একটা দক্ষ যজ্ঞ, কারণ পুরো একটা বই বা পুরা বইয়ের হচ্ছে যে তোমার 14টা চ্যাপ্টার, এটাও কিন্তু কম না। কারণ দেখা গেছে যে শর্ট সিলেবাস আসলে যেই চ্যাপ্টারগুলো আছে সেইগুলোই আসলে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর যেই চ্যাপ্টারগুলো বাদ দিছে এইগুলো আসলে ছোট ছোট চ্যাপ্টার বাদ দিছে। তো হিসাবে ধরতে গেলে হচ্ছে যে অলমোস্ট পুরো বইটা হচ্ছে আমি তোমাদেরকে ফ্রিতে অ্যানিমেশন সহ গুছায় হচ্ছে যে পড়াচ্ছি। এগুলো বানাইতেও যেমন অনেক সময় লাগছে, এই জিনিসগুলো লেকচার বানাইতে, ক্লাস নেওয়াটাও একটা বিশাল মনে করো একটা দক্ষ যজ্ঞের ব্যাপার। তো তোমরা বাকি জিনিসটা হচ্ছে তোমাদের উপর নির্ভর করতেছে, একটু কষ্ট করে হচ্ছে ছড়িয়ে দিবা, যার যত ফ্রেন্ড আছে একটু কষ্ট করে হচ্ছে যে ফ্রেন্ডদের সাথে হচ্ছে যে একটু শেয়ার করবা, ছড়িয়ে দিবা। আর তোমরা অনেকেই হয়তো বা আমাদেরকে প্রশ্ন করো যে ভাই এই ফ্রি ক্লাসগুলো হচ্ছে যে
কি বলে, আগে তো আমি প্রথম দিকে প্ল্যান করেছিলাম যে 2 জায়গাতেই একবারে হচ্ছে লাইভ স্ট্রিমিং করব, কিন্তু এখন হচ্ছে যে লাইভ স্ট্রিমিংটা শুধু ফেসবুকে করি, আর পুরো ক্লাসটা ডাউনলোড করে আমি হচ্ছে ইউটিউবে ফ্রেশ একটা ভিডিও হচ্ছে আপলোড দিয়ে দিই। ঠিক আছে, তো এতে করে আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট হয়, কারণ ইউটিউবের একটা প্রবলেম হচ্ছে ইউটিউব স্ট্রিমিংয়ের জন্য অতটা ভালো না। ইউটিউবে দেখা যায় যে খুব ভালো নেট না হইলে 5 সেকেন্ডের জন্য নেট চলে গেলে ইউটিউব ডিসকানেক্ট হয়ে যায়, যেটা আমাদের ক্লাসে হয়েছে কিন্তু কয়েকবার। প্রথম 2 দিন না 3 দিনে কিন্তু এটাই হয়েছে, ইউটিউব ডিসকানেক্ট হয়ে গেছে 30 মিনিটের পরে। এই কারণে আপাতত এখন আমি যে তোমাদেরকে আগেও বলছি যে আমরা এখন আর ইউটিউবে লাইভ না করে ইউটিউবে হচ্ছে যে ক্লাসগুলো রেকর্ড করে হচ্ছে দিয়ে দিচ্ছি, আর ফেসবুকে হচ্ছে লাইভে আসতেছি। ওকে, আর এই যে 2 দিন যে গ্যাপ নিব তোমাদেরকে বলছি, এই 2-3 দিনে কিন্তু আমি 3টা গুরুত্বপূর্ণ কাজ করব। একটা হচ্ছে ওই যে ঘুম কেমনে তাড়াবা, এইরকম টাইপের কয়েকটা ভিডিও, একটা না শুধু, এরকম আরও মজার এবং তোমাদের জন্য দরকার এরকম কয়েকটা ভিডিওর কাজগুলা এগিয়ে রাখবো, কারণ এই টানা ক্লাস নেওয়ার কারণে আসলে সময় করে উঠতে পারতেছি না, বুঝছো। তারপরে হচ্ছে যে তোমাদের ডে 5-এর ক্লাস এখন আপলোড দেওয়া হয় না ইউটিউবে, সেটা আপলোড দিয়ে দিব এই 2 দিনের গ্যাপে। 6-এর ক্লাসটা হচ্ছে আপলোড দিয়ে দিব। আবার অনেকেই দেখলাম যে পরে জয়েন করছো, তোমাদেরও অনেকের নোট করা হয় নাই, তো তোমাদেরকে তুমি মনে করায় দেই যে ক্লাস নোট করলে কিন্তু একটা উপহার আছে, পার্সোনাল মেন্টরিংয়ের কিন্তু একটা সুযোগ আছে, সেই সুযোগটাও কিন্তু অনেকে নিতে চাও, বাট অনেকের দেখা গেছে যে আমাদের 6টা ক্লাস আজকে হয়ে যাবে, বাট 6টা নোট অনেকেরই রেডি না। এই জন্য আমরা 2 দিন সময় দিচ্ছি, যার যত ধরনের নোট করা বাকি আছে যাতে এই 2টা দিনে করে ফেলতে পারো। প্লাস হচ্ছে যে তোমাদের জন্য সাজেশন, এইচএসসি সাজেশন বানাবো এই 2 দিনে। ঠিক আছে, এই 2 দিনের সাজেশন বানাবো, এটা আস্তে আস্তে একটা করে আমি হচ্ছে গ্রুপে বা হচ্ছে যে ইউটিউবে হচ্ছে দিব আর কি। প্লাস কিছু মনে করো আরও অনেক ধরনের, মানে তোমাদের জন্যই আসলে কাজগুলা করব, গাইডলাইন টাইপ। ঠিক আছে, টানা পড়ানোর পক্ষপাতে আমি না, আমি প্ল্যান করি যে আমি হচ্ছে যে সপ্তাহে 3 থেকে 4টা যদি পড়ানোর ক্লাস নেই, 2-3টা থাকবে হচ্ছে গাইডলাইনমূলক ক্লাস, সাজেশন। কারণ এখন বর্তমান প্রেক্ষাপটে ক্লাসের পাশাপাশি সাজেশন বা গাইডলাইনও অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পড়ানো যেমন গুরুত্বপূর্ণ, গাইডলাইনটাও গুরুত্বপূর্ণ। কারণ তোমরা অনেকেই জানো না যে ভাইয়া এখন আর 2.5 মাস আছে ধরো এইচএসসির, বা 3 মাস আছে, কিভাবে করব, বা এখন অ্যাডমিশনের পড়া কি এখনই পড়বো কি না, বা করলে কি করব না করব, অনেকেই কিন্তু আসলে কনফিউজড। বা ভাইয়া যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো এখন পড়লে কিভাবে পড়বো, এটা কি ডিটেলসে পড়বো নাকি জাস্ট হালকা একটু রিডিং দিব না কি করব, এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় যে গাইডলাইনমূলক ক্লাসেরও গুরুত্ব আছে। ঠিক আছে, টানা পড়ায় গেলে আবার দেখা যাবে গাইডলাইনগুলো মিস করতেছো তোমরা, এগুলোরও দরকার আছে যে তুমি কিভাবে পড়বা। ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য আমরা হচ্ছে 2টা দিন ব্রেক নিব, আজকের পরে হয়তো 2টা দিন ক্লাস থাকবে না, এরপরে হয়তো 2টা বা 3টা দিন পরে আমি কথা দিয়েছিলাম যে একবারে ফজরের পরে ক্লাস শুরু করবো, আবার এই ক্লাসগুলো কন্টিনিউ করবো। ঠিক আছে, ওকে। তো তাহলে এই মুহূর্তে কি কোন জায়গা থেকে হচ্ছে ক্লাসগুলো দেখছো একটু কষ্ট করে হচ্ছে যে কমেন্টে জানাও। আর আমি আগেও বলছিলাম এই যে দেখো ক্লাসের মেম্বার হচ্ছে যে অনেক কমে যাচ্ছে। প্রথম দিন ছিল হচ্ছে 500 প্লাস ছিল, তারপরের দিন ছিল হচ্ছে 300, 350, আস্তে আস্তে কমতে কমতে যে এখন 175 জন। এটাই আসলে হয় যে আমি বারবারও একটা জিনিসের উপর গুরুত্ব দিই যে কোনো একটা ট্রেন প্ল্যাটফর্ম থেকে যখন ছাড়ে তখন সবাই হচ্ছে যে সেই ট্রেনের যাত্রী হয়, কিন্তু দেখা যায় একটু পরে হচ্ছে একজন অধৈর্য হয়ে স্টেশনে নেমে যায়, আর একজন স্টেশনে নামতে নামতে শেষ গন্তব্যে পৌঁছায় কিন্তু হাতে গোনা কয়েকজন যাত্রী। তো তোমরা যারা এখন লাইভটা দেখতেছো, আমি বলতে পারি যে তোমরা হচ্ছে সেই হাতে গোনা কয়েকজন যাত্রী যারা এখন পর্যন্ত হচ্ছে যে আল্লাহর রহমতে সঠিক পথে আসো। তোমরা এখনো ক্লাস করছো, তার মানে তোমরা এখনো সঠিক পথে আসো। ঠিক আছে, এই পথটা ধরে রাখো, অ্যাটলিস্ট তোমরা হচ্ছে যে পথচ্যুত হয়েও না, তোমরা এই জিনিসটাকে ধরে রাখো। আর পারলে হচ্ছে তোমাদের যেই সমস্ত সহযোদ্ধারা 1-2 দিন ক্লাস করে চলে গেছে ওদেরকে আবার নিয়ে আসো, কারণ এই ক্লাসগুলো করলে তোমার আর কোথাও ক্লাস করা লাগতেছে না, ডিটেলস সব ওকে হয়ে যাচ্ছে এবং কোনো খরচও লাগতেছে না। আমি খালি চাই যে তোমরা একটু এগুলাকে সারা বাংলাদেশে শেয়ার করে দাও, কারণ বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আসলে হচ্ছে যে বাংলাদেশের স্টুডেন্টদের কাছে হচ্ছে যে আমার অনেক মানে কিছু দেওয়া বাকি আছে। কারণ আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাকে যে সুযোগ সুবিধা দিয়েছে, ঠিক আছে, ছোটোবেলা থেকেই মোটামুটি একটা ভালো ফ্যামিলিতে, ফাইন্যান্সিয়ালি কখনো আমাকে প্রবলেম ফেস করতে হয় নাই, কিন্তু এটা বাংলাদেশের কয়টা ছেলে মেয়ে হচ্ছে এই সুযোগটা পায়। তো যেহেতু এখান থেকে আমি হচ্ছে যে এখন কিছু একটা মানে করতে পারছি, বা হয়তো নামের আগে 2-1টা ব্র্যান্ড লাগাইতে পারছি, তো এখন সেটাকে কাজে লাগিয়ে আমি চাই হচ্ছে যে ওই সমস্ত মানুষদের জন্য কাজ করার জন্য যারা আসলে ফাইন্যান্সিয়াল কারণে হচ্ছে যে ভালো টিচারের ক্লাস করতে পারে না, ভালো গাইডলাইন পায় না, তাদের জন্য হচ্ছে যে হেল্প করার জন্যই কিন্তু আমার আসলে এই ফ্রি শর্ট ক্লাসগুলো। কারণ যাদের টাকা পয়সা আছে আমি জানি, আমি যদি ক্লাস নাও নেই, অনেক ভালো টিচার আছে বাংলাদেশে, ভালো টিচারের অভাব নেই, হাজার হাজার ভালো টিচার আছে, অনেক জায়গাতেই আছে। তো তুমি যে কোনো একজনের কাছে তুমি পড়তে পারবা যেহেতু তোমার টাকা পয়সা আছে। কিন্তু যেই ছেলেটা বা যেই মেয়েটা হচ্ছে মফস্বলে থাকে, প্লাস ওইখানে ভালো টিচারও নাই, বা ওর অর্থনৈতিক প্রবলেমের কারণে ছেলেটা ভালো জায়গায় এসে কোচিংও করতে পারতেছে না,
তাদের জন্য চিন্তা করেই কিন্তু আসলে আমরা এই যে ওয়ান শট এইচএসসি সিরিজটা ওদের সবচেয়ে বেশি হেল্প করবে, ঠিক আছে। আর সত্যি কথা হচ্ছে যে কোর্স তো সবাই করায়, যেমন আমি নিজেও করাবো, তাই না? আমি নিজেও তো আসলে সব কিছু ফ্রি দেওয়া কারো পক্ষেই পসিবল না, তাই না? আমারও তো চলার জন্য টাকা পয়সা দরকার, বাট আমি চেষ্টা করতেছি যাতে আমার এই ফ্রি ক্লাসগুলো দেখলেও যারা একেবারেই কোনো জায়গায় কোর্স করতে পারতেছে না, এই ফ্রি ক্লাসগুলো দেখেও ইনশাল্লাহ যদি ওরা ঠিক থাকে, ওরা যদি নিজেরা ঠিক থাকতে পারে, ওরা নিজেরা দেখে টেকেও ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন নিয়ে এইচএসসি দিতে পারবে। এই ফ্রি ক্লাসগুলো দেখে ওরা অ্যাডমিশনের একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে, ঠিক আছে। আর যাদের টাকা পয়সা আছে তারা তো কোর্স করবেই, স্বাভাবিক, তাই না? ওকে, তারা তো সবসময় গাইডলাইনের মধ্যে থাকবে, ঠিক আছে। এটার জন্যই আসলে, তো এই জন্য একটু আমি তোমাদেরকে বারবার বলি আসলে একটু শেয়ার করার জন্য। অনেক সময় হয়তো তোমরা বিরক্ত হইতে পারো যে ভাইয়া আসলে শুরু করার আগেই 15 মিনিট খালি শেয়ার করতে বলে। এই শেয়ার করার পিছনে উদ্দেশ্যটা এইটাই যে তুমি যত বেশি শেয়ার করবা তত বেশি এই সমস্ত সুবিধা বঞ্চিত ছেলে মেয়ের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। আর কম কম শেয়ার করলে দেখা যাবে যে ওদের কাছে পৌঁছাবে না। এখন বর্তমানে যেহেতু একটা প্রযুক্তির একটা কি বলে বিপ্লব ঘটে যাচ্ছে, ঠিক আছে। আজকের থেকে 5-6 বছর আগেও আমি কখনো চিন্তা করি না, আমি যখন তোমাদের এই সময়টায় ছিলাম। আমি তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, আজকের থেকে ধরো আমি 2016 ব্যাচ এইচএসসি, আজকে একটা ছোট্ট ঘটনা দিয়ে ক্লাসটা শুরু করি। তো 2016 সালের সময় কিন্তু এরকম অনলাইনে মানে ইন্টারনেট ছিল, ইউটিউব ছিল, সবই ছিল, ফেসবুক ছিল, বাট তখন ফেসবুক ইউটিউবে যেরকম পড়াশোনা করানো যায় এই আইডিয়াটা আসলে কারো ছিল না বা কেউ এইভাবে করাইতেও না। হয়তো তখন খুব হাতে গোনা 2-1টা প্ল্যাটফর্ম ছিল, যেমন ধরো উদ্ভাসের একটা অঙ্গ সংগঠন ছিল, মনে হয় অন্যরকম পাঠশালা, কয়েকটা ফ্রি ক্লাস নিত, বাট সেখানেও আবার সব চ্যাপ্টার ছিল না আমাদের। আমি এটা বলতেছি হচ্ছে 2016 সালের কথা বলতেছি, ঠিক আছে। তো তখন আমি যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরকে হচ্ছে যে মানে পড়াশোনার পিছনে অনেক খরচ করতে হয়েছে। আমার নিজের এখনও মনে আছে, আমি অ্যাডমিশন সিজনে কোচিংয়ের পিছনে মনে হয় অফলাইন কোচিংয়ের পিছনে অলমোস্ট হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা হচ্ছে আমাকে খরচ করতে হয়েছে, আমাকে নিজেকে, মানে আমি নিজে 25 থেকে 30 হাজার টাকা খরচ করছি। এবং খরচ করেও আমি কি পাইছি, যে ক্লাস নিত, মোটামুটি ক্লাস নিত, ক্লাস নিয়ে ভাইয়ারা চলে যাইতো, কিন্তু ক্লাসের পর যে একটা প্রশ্ন থাকে, তোমরা যেমন এখন চাও যে একটা বুয়েট মেডিকেলের ভাইয়ারে মাঝে মাঝে ইনবক্সে নক দেওয়া, আমাদের সময় তো এগুলো কল্পনাই করা যেত না যে ভাইয়ারা আসছে, তাদেরকে দেখে আমরা খুশি হইতাম, প্রশ্ন আর কি করব। তারপরেও যদি মনের কোনায় যদি 2-1টা প্রশ্ন থাকতো ওনাদেরকে আসলে পাওয়া যেত না। দোষটা উনাদেরও না, আসলে সিস্টেমটাই তখন এরকম ছিল, ক্লাস নিবে এসে তারা চলে যাচ্ছে, তাদের তো আমি আর দ্বিতীয়বার কখনো দেখারও সুযোগ পাচ্ছি না। আর কোচিংয়ে দেখা যায় এক একদিন এক এক ভাইয়া এসে ক্লাস নিয়ে চলে যায়। তো আমার যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু আমাদের প্রবলেমই রয়ে যাইতো, বা যে আরও যে এক্সট্রা জানার জিনিস, যে ভাইয়া কি করলে মেডিকেলে চান্স পাওয়া যায়, বা এখন কি করব না করব, বা ভাই আমার পড়াশোনার অবস্থা এরকম, একটু যদি গাইডলাইন দিতেন, এটা আমাদের সময় কল্পনা করা যাইতো না। কিন্তু এখন টেকনোলজির কারণে এটা অনেক সহজলভ্য হয়ে গেছে। অনেক এখন অনলাইনে ভাইয়ারা আছে যারা অনেক ভালো পড়ায়, আমার থেকেও 1000 গুণে ভালো পড়ায়, অনেক ভাইয়া আছে, প্লাস হচ্ছে যে দেখা যায় যে অনেক সুন্দর গাইডলাইনও দেয়। তো এটা এই জন্যই আমি বলি যে এই টেকনোলজিটা এখন একটা আশীর্বাদ, এটাকে আশীর্বাদ হিসেবেই গ্রহণ করা উচিত, এবং তোমরা একটু যদি ছড়িয়ে দাও তাহলে এই জিনিসগুলো আরও মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে। তো আজকে এই কথাগুলো দিয়েই তাহলে আমরা শুরু করি। ওকে, সৌরভ শেখ, আচ্ছা, রাজ সাবা, ফারদিন আহমেদ, হ্যাঁ তোমরা বন্ধুদেরকে হচ্ছে মেনশন করো, যদি শেয়ার করা হয়ে যায় একটু মেনশন করো, তাহলে আমরা শুরু করি। আজকে আর কমেন্ট না পড়ি, আজকে কথা বলতে যেই সময় নষ্ট হয়ে গেছে, একটু মোটিভেশনাল কথাগুলো বলছি, তাহলে আমরা শুরু করি। একটু পরে আমরা গল্প করব, সব কিছু করবো। আজকে আমরা আগে হাইড্রাটা ভালো মতো পড়ি, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাহলে প্রথমে আসো হাইড্রা। তাহলে ফার্স্টে দেখো তো এই জিনিসটা কি, দেখো এই যে এই জিনিসটা হচ্ছে কি, একটা হাইড্রা, তাই না? দেখো এটা কি, এটাও হচ্ছে হাইড্রা, ঠিক আছে। দেখো হাইড্রার কিছু লাইভ ছবি দেখো, এটা হচ্ছে মাইক্রোস্কোপের নিচে মানে রেখে দেখছে বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতেছে, ঠিক আছে, হাইড্রাকে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এখন হাইড্রা পড়বো, তাহলে প্রথমেই চলে আসো, আমরা মোটামুটি হচ্ছে যে একটা লাইভ হাইড্রা দেখলাম, যে হাইড্রা কিভাবে নড়াচড়া করে, হাইড্রা কি করে না করে, সেগুলো আমরা একটা লাইভে দেখে নিলাম। হাইড্রা দেখতে মনে হচ্ছে একটা দানবের মতো মনে হচ্ছে। আচ্ছা, তো হাইড্রাকে প্রথমে একটা কথা, হাইড্রাকে আবিষ্কার করছে কে, নামকরণ করছে, পুনরুৎপত্তিকে বর্ণনা করছে, এটা খুব ইম্পর্টেন্ট। হাইড্রার আবিষ্কারক হচ্ছেন আব্রাহাম ট্রেমলে। আব্রাহাম ট্রেমলে নামক একজন ভদ্রলোক হাইড্রা হচ্ছে আবিষ্কার করেছেন, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, এবং তিনি সর্বপ্রথম হাইড্রার একটা ক্ষমতা সম্পর্কে বলেছেন, যেই ক্ষমতাটাকে আমরা বলি হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা। তাহলে আব্রাহাম ট্রেমলে হচ্ছে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতারও হচ্ছে বর্ণনা দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা,
কিন্তু হাইড্রার নামকরণ কে করেছেন? নামকরণ করেছেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, তাহলে হাইড্রা আবিষ্কার করেছে আব্রাহাম ট্রেমলে, হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা এটাও বর্ণনা করেছেন আব্রাহাম ট্রেমলে, কিন্তু নামকরণটা করছে আরেকজন এসে, ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখবা কেমনে? এটা মনে রাখবা কিভাবে? এটা মনে রাখার জন্য একটা জিনিস আছে, এটা অনেক সময় কনফিউজড হয়, তাহলে তোমরা মনে রাখতে পারো আই আই লিনা আপু, লিনা আপু। আচ্ছা, আতে কি? আতে হচ্ছে আবিষ্কারক, আর পরের আতে কি? আব্রাহাম ট্রেমলে। তাহলে আই দিয়ে মনে রাখবা, আবিষ্কারক হচ্ছেন আব্রাহাম ট্রেমলে। আচ্ছা, লিনার লিতে হচ্ছে লিনিয়াস, আর নাতে হচ্ছে নামকরণ। নাতে হচ্ছে নামকরণ, লিতে লিনিয়াস, তার মানে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে নামকরণ করেন। আর আপুতে বুঝতেই পারতেছো, আতে হচ্ছে সে আবার আব্রাহাম ট্রেমলে, আর পুতে হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা। তাহলে পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে বর্ণনা দেন হচ্ছেন আব্রাহাম ট্রেমলে। তাহলে মনে রাখবা আই লিনা আপু দিয়ে, তাহলে এই অবজেক্টিভগুলো মনে থাকবে। এটা কেন জানি মেডিকেলে আসে, বুঝছো, একটু কনফিউজিং আর কি, এই জন্য বললাম। আচ্ছা, এখন আসো, হাইড্রা হচ্ছে তোমার টোটাল পৃথিবীতে 40টার মতো হচ্ছে যে হাইড্রার প্রজাতি আছে। এর মধ্যে বাংলাদেশে হচ্ছে তোমার 3 ধরনের হাইড্রা পাওয়া যায়। এই 3 ধরনটা কি কি? হাইড্রা অলিগ্যাকটিস, এটার আগের নাম ছিল হচ্ছে হাইড্রা ফুস্কা, একটা চমৎকার নাম ছিল। এই হাইড্রা অলিগ্যাকটিসের আগের নাম ছিল হাইড্রা ফুস্কা, ওই নামটা আমার অনেক পছন্দ ছিল, কিন্তু এখন চেঞ্জ করে দিছে হাইড্রা অলিগ্যাকটিস আজমল স্যারের নতুন বইয়ে। তাহলে এটা হচ্ছে বাদামি কালারের হাইড্রা ভিরিডিসিমা, এটা হচ্ছে সবুজ কালারের হাইড্রা, আর হাইড্রা ভালগারিস যেটা হচ্ছে বর্ণহীন বা স্বচ্ছ। তাহলে বাংলাদেশে প্রাপ্ত 3 প্রজাতির হাইড্রা কি কি? হাইড্রা অলিগ্যাকটিস, হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা ভালগারিস। এর মধ্যে অলিগ্যাকটিস হচ্ছে বাদামি কালার, ভিরিডিসিমা হচ্ছে সবুজ কালার, হাইড্রা ভালগারিস হচ্ছে বর্ণহীন বা হচ্ছে স্বচ্ছ। এখন এর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে 3 নম্বরটা, অর্থাৎ হাইড্রা ভালগারিস। আচ্ছা, তাহলে এবার আসো হাইড্রার স্বভাব, এখান থেকে অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। 4টা ম দিয়ে মনে রাখবা। কয়টা ম দিয়ে মনে রাখবা? 4টা ম দিয়ে মনে রাখবা। দেখো আমি বলে দিই। প্রথম মতে হচ্ছে মুক্তজীবী। মুক্তজীবী জিনিসটা কি? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস ক্লাসে পড়াইছি। মুক্তজীবী হচ্ছে যারা বেঁচে থাকার জন্য অন্য কোনো জীবের উপর নির্ভরশীল না, ওরাই হচ্ছে মুক্তজীবী। হাইড্রা কি কৃমির মতো কারো শরীরে ঢুকে খাদ্য শোষণ করে না, এই জন্য হাইড্রা হচ্ছে মুক্তজীবী, মানে ওরা নিজের খাবার নিজেই গ্রহণ করে। ঠিক আছে, এই কারণে মনে রাখবা। তাহলে হাইড্রা হচ্ছে মুক্তজীবী। তাহলে প্রথমটা হচ্ছে ম দিয়ে, 4টা ম। পরের ম, দ্বিতীয় মতে হচ্ছে মিঠা পানির প্রাণী। দ্বিতীয় মতে হচ্ছে মিঠা পানি, তার মানে হাইড্রা হচ্ছে মিঠা পানির প্রাণী। তৃতীয় মতে হচ্ছে মাংসাশী, অর্থাৎ হাইড্রা হচ্ছে মাংসাশী এবং হচ্ছে কোষশিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে, 3 নম্বর ম। আর 4 নম্বর ম এখানে লেখা নাই। হাইড্রার প্রধান অযৌন জনন প্রক্রিয়ার নাম হচ্ছে মুকুলোদ্গম। এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। 4 নম্বর মতে হচ্ছে মুকুলোদ্গম, মনে রাখবা মুকুলোদ্গম, তার মানে হাইড্রার প্রধান জনন প্রক্রিয়ার নাম হচ্ছে তোমার মুকুলোদ্গম। ঠিক আছে, ওকে। তাহলে 4টা ম। তাহলে একটাতে হচ্ছে হাইড্রা মুক্তজীবী, দ্বিতীয় মতে হচ্ছে মিঠা পানির প্রাণী, তৃতীয় মতে হচ্ছে মাংসাশী এবং কোষশিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে, 4 নম্বর মতে হচ্ছে মুকুলোদ্গম, অর্থাৎ মুকুলোদ্গম হচ্ছে হাইড্রার মেইন জনন প্রক্রিয়া। আচ্ছা, সাথে আরও 2টা জিনিস একটু মনে রাখবা। হাইড্রা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে শ্বসন এবং রেচন সম্পন্ন করে। কোন প্রক্রিয়ার মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে শ্বসন এবং রেচন সম্পন্ন করে। আর হাইড্রাতে হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা আছে। এই পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে আমরা ডিটেলসে হচ্ছে যে বলবো, একটা কোষ আছে ইন্টারস্টিশিয়াল কোষ, সেটা নিয়ে আমরা ডিটেলসে একটু পরেই পড়বো। তাহলে আশা করি মনে থাকবে 4টা ম, আর বাকিগুলো আশা করি মনে থাকবে। আচ্ছা, তাহলে এবার আসো হাইড্রার ক্লাসিফিকেশন। দরকার নাই, জাস্ট হাইড্রার ক্লাসিফিকেশন আমি শুধু একটা জিনিস তোমাকে বলে দিই। হাইড্রার যে জিনিসটা দেখতে পাচ্ছ, হাইড্রার বৈজ্ঞানিক নাম হচ্ছে হাইড্রা ভালগারিস, ওইটাই আমরা পড়তেছি কারণ বাংলাদেশে এইটাই বেশি পাওয়া যায়। আর বুঝতেই পারতেছো যে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। জাস্ট ক্লাসিফিকেশনটা দেখাইছে, এর মধ্যে এটা একটু মনে রাখতে হবে, হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। এই 2টা মনে রাখলেই হবে। আচ্ছা, এবার আসো হচ্ছে হাইড্রা কেন নিডারিয়া পর্বভুক্ত প্রাণী? আসতে পারে মাঝে মাঝে, বা জেনে রাখাটা ভালো, আমার কাছে মনে হয়েছে এটা একটু জেনে রাখতে পারলে ভালো। তাহলে তোমাদেরকে কিন্তু এর আগের ক্লাসে কিন্তু প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা পড়াইছি। তাহলে বলো তো, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে তোমাদেরকে বলছিলাম নিডারিয়া পর্বের কয়েকটা বৈশিষ্ট্য ছিল, বলো তো একটু বলতে পারো কিনা? প্রথম তুমি একটু মনে করে দেখো, নিডারিয়া কি বলছিলাম? নিডারিয়া হচ্ছে পরিফেরার পরই হচ্ছে নিডারিয়া,
তাহলে নিডারিয়া হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী। মনে করে দেখো, তাহলে নিডারিয়া হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী, বেসিক। দ্বিতীয় বেসিকটা বলছিলাম হচ্ছে নিডারিয়াই হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। নিডারিয়ার পর থেকে বাকি সবগুলা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, তার মানে নিডারিয়া হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। আবার নিডারিয়াতে একটা কি থাকে, সিলেন্টেরন নামে একটা গহ্বর থাকে। মনে আছে তোমাদেরকে হচ্ছে যে খুব সুন্দর করে কিন্তু আমি বলছিলাম নিডারিয়ার হচ্ছে যে তোমার কি বলে বৈশিষ্ট্যগুলা, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, ওকে। তাহলে নিডারিয়ার বৈশিষ্ট্যগুলো যদি মনে থাকে তাহলে আসো এখন তাহলে আমরা একটু সেই বৈশিষ্ট্যগুলোর সাথে মিলাই, তাহলেই দেখতে পারবো। যেমন হাইড্রা হচ্ছে ভ্রূণ অবস্থায় ওই যে এক্টোডার্ম এবং হচ্ছে এন্ডোডার্ম নামক দুইটা স্তর থাকে, ঠিক আছে? অর্থাৎ ভ্রূণ অবস্থায় হচ্ছে হাইড্রা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। আচ্ছা, তারপর ওই যে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে হচ্ছে এখানে মেসোগ্লিয়া থাকে হাইড্রাতে, যেটা নিডারিয়া পর্বের প্রাণীতেও পাওয়া যায়। তারপরে হাইড্রার দেহের কেন্দ্রভাগে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা যেটার নাম হচ্ছে সিলেন্টেরন গহ্বর থাকে, ঠিক আছে? তার মানে চিন্তা করো তাহলে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলোর সাথে কি মিলছে না? আবার হাইড্রাতে কি থাকে, নিডোসাইট নামে একটা বিশেষ ধরনের কোষ থাকে। আমরা পড়ছিলাম কিন্তু যে নিডারিয়া পর্বের প্রাণীতে হচ্ছে তোমার নিডোসাইট নামক কি আছে, একটা বিশেষ ধরনের কোষ আছে, ঠিক আছে? আমরা পড়ছিলাম কিন্তু। তাহলে দেখো সবগুলা কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে? বাকি সবগুলা হচ্ছে মিলে যাচ্ছে। তারপরে কোষিকা আছে হাইড্রাতে, তারপরে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো নিডারিয়া পর্বের প্রাণীর সাথে মিলে যাচ্ছে বলেই হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী, ঠিক আছে? পড়াইছে কিন্তু প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসে নিডারিয়ার বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলোর সাথে মিল আছে দেখেই হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। ওকে, ঠিক আছে। আমরা এখন ডিটেলস আরও পড়বো, বাট ডিটেলস পড়ানোর আগে অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে মনে করায় দেই এটা কিন্তু আমাদের 6 নম্বর ক্লাস। এরপরে আর একটা ক্লাসই হবে, সেই ক্লাসে হচ্ছে যে 7টা ক্লাসে তোমরা যখন নোট জমা দিবা তার উপর ভিত্তি করে হচ্ছে যে আমরা 3 জনকে আমার পার্সোনাল মেন্টরিংয়ের আওতায় নিয়ে আসবো, ঠিক আছে? তো সবাই নোট জমা দিও, আর তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধবীদেরকে আমাদের এই গ্রুপটাতে হচ্ছে যে তোমরা ইনভাইট করো। ইনভাইট করতে তো আর টাকা লাগে না, তাই না? যেহেতু আমি তোমাদের জন্য এত কিছু করতেছি, তোমাদের কাছ থেকে একটু আশা করি যে তোমরা একটু জিনিসগুলোকে খালি আসলে ছড়ায় দাও। কারণ আমার একার পক্ষে আসলে হচ্ছে যে ক্লাস নেওয়াটা সম্ভব, কিন্তু আমার একার পক্ষে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়াটা আসলে পসিবল না। এটাতে তোমরা হেল্প করতে পারো, তাই না? ওই যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। একটু তোমরা কষ্ট করে হচ্ছে ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, যার যত পরিচিত ফ্রেন্ড জুনিয়র আছে সবাইকে আমাদের গ্রুপে ইনভাইট করো, তাহলেও কিন্তু আস্তে আস্তে ওরা কিন্তু ক্লাসগুলো দেখতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে আসো হাইড্রার বহির্গঠন। আচ্ছা, তাহলে হাইড্রার বহির্গঠনটা আমরা ফার্স্টে পড়ে ফেলি। একটি পরিণত হাইড্রার দেহকে আমরা ফার্স্টে হচ্ছে 3টা ভাগে ভাগ করতে পারি। চলো আমরা একটু আগে ছবি দেখি। এই যে দেখো, এটা হচ্ছে হাইড্রা। তাহলে দেখো এই হাইড্রাকে হচ্ছে যে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টা ভাগে হচ্ছে ভাগ করতে পারি, ঠিক আছে? কোন 3টা ভাগ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, প্রথমটা হচ্ছে হাইপোস্টম। এই যে দেখো হাইড্রার একেবারে উপরের দিকে, হাইড্রার উপরের দিকে দেখো, উপরের দিকে এখানে হচ্ছে মুখছিদ্র থাকে, মানে এটা হচ্ছে হাইড্রার মুখ আর কি। তাহলে উপরের দিকে মুখছিদ্রের জায়গাটায় সংকোচন প্রসারণশীল মোচাকৃতির মতো একটা অংশ থাকে। মোচা বুঝো, ওই যে কোন আইসক্রিমের ওই মোচার মতো। তাহলে হাইড্রার মুখছিদ্রের আশেপাশে সংকোচন প্রসারণশীল মোচাকৃতির একটা হচ্ছে অঙ্গ থাকে, এটাকে বলা হয় হাইপোস্টম। তাহলে হাইপোস্টম হচ্ছে একটা অংশ। তারপরে কি? তারপরে দেখো হাইড্রার এই হাইপোস্টম বাদে উপর থেকে মোটামুটি নিচ পর্যন্ত টোটাল যে বডিটা, সেই টোটাল বডিটাকে তোমার বলা হয় দেহকাণ্ড। তার মানে এই পুরাটা হচ্ছে দেহকাণ্ড। আর লাস্টে দেখো, লাস্টেরটা হচ্ছে তোমার পাদচাকতি বা পদতল। তাহলে একেবারে লাস্টে হচ্ছে তোমার পাদচাকতি বা পদতল, ঠিক আছে? এগুলার কাজ হচ্ছে আমরা ডিটেলস পড়বো, বাট আশা করি আমরা বুঝতে পারতেছি। তাহলে এইটা হচ্ছে হাইপোস্টম। হাইপোস্টমের গোড়ার দিকে হচ্ছে মুখছিদ্র অবস্থান করে। হাইপোস্টম বাদে বাকি পুরো বডিটাই বলতে গেলে হচ্ছে দেহকাণ্ড। আর একবারে লাস্টে নিচের দিকে হচ্ছে তোমার পাদচাকতি বা পদতল অবস্থিত আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো হাইড্রার কোন অংশ হচ্ছে যে তোমার কি, যেগুলো বলতেছিলাম ওই যে হাইপোস্টম হচ্ছে তোমার কি, হাইপোস্টম হচ্ছে তোমার মোচাকৃতির, মানে কোন আইসক্রিমের মতো। কোন আইসক্রিমের ওই যে উল্টাটা যেরকম চোখা না, ওইরকম চোখা মোচাকৃতির এবং সংকোচন প্রসারণ ক্ষম হচ্ছে অংশটা। এর চূড়ায় হচ্ছে যে মুখছিদ্র অবস্থিত। এই মুখছিদ্রের কাজ কি বলতো? হাইড্রার একটা মজার জিনিস আছে, যেটা অনেকের কাছে হয়তো মজার জিনিস নাও লাগতে পারে, মনে হবে যেটা কেমন একটা জিনিস। হাইড্রা হচ্ছে মুখের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, আবার মুখের মাধ্যমে হচ্ছে বর্জ্য পদার্থও বের করে দেয়।
ব্যাপারটা একটু ইমাজিন করতে গেলে আসলে অনেকেরই কেমন জানি লাগবে, একটু ঘিন ঘিন লাগতে পারে, বাট ব্যাপার এটাই সত্যি যে নিডারিয়া, হাইড্রা তো নিডারিয়া পর্বের প্রাণী। তোমাদেরকে পড়াইছি যে নিডারিয়া কিন্তু অনেক অনুন্নত একটা পর্ব, পরিফেরার পরবর্তীতেই কিন্তু নিডারিয়া। তো এরা অনুন্নত হওয়ার কারণে এদের কোনো রেচন অঙ্গ নাই, বুঝতেই পারতেছে, আলাদা কোনো রেচন অঙ্গ নাই। এই কারণে এরা মুখছিদ্রের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, আবার সেই মুখছিদ্রের মাধ্যমে হচ্ছে বর্জ্য পদার্থ বের করে দেয়। তাহলে মুখছিদ্র পথে খাদ্য গৃহীত হয় এবং অপাচ্য অংশ হচ্ছে বের হয়ে যায়। আচ্ছা, এইটুকু হচ্ছে হাইপোস্টোমে। এবার আসো দেহকাণ্ড। আচ্ছা, দেহকাণ্ডতে 3টা জিনিস থাকে। এটা মনে রাখার জন্য একটা চমৎকার উপায় হচ্ছে, মেয়েরা হচ্ছে কি পরে, কামিজ পরে না, ওই কামিজ দিয়ে মনে রাখবা। কি দিয়ে মনে রাখবা? কামিজ দিয়ে। দেখো, কামিজ, কামিজ, দেখো মনে থাকবে। কাতে হচ্ছে কর্ষিকা, মিতে হচ্ছে মুকুল, জতে হচ্ছে জননাঙ্গ। দ্যাট মিনস হাইড্রার দেহকাণ্ডে হচ্ছে তোমার 3টা জিনিস থাকে, কামিজ থাকে, ঠিক আছে? তাহলে কি কি থাকে? কর্ষিকা থাকে, মুকুল থাকে, জননাঙ্গ থাকে। আচ্ছা, তাহলে কর্ষিকা, কর্ষিকা তো বুঝতেই পারতেছো যে হাইপোস্টোমের গোড়ার চতুর্দিকে হচ্ছে তোমার 6 থেকে 10টা হচ্ছে কর্ষিকা থাকে। ওই যে চুলের মতো যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো হচ্ছে কর্ষিকা। এই কর্ষিকার বহিঃপ্রাচীরে অনেকগুলো ছোট ছোট হচ্ছে তোমার টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। কি থাকে? নেমাটোসিস্ট হচ্ছে ব্যাটারি থাকে। এই নেমাটোসিস্ট ব্যাটারিগুলো হচ্ছে যে হাইড্রার আত্মরক্ষা এবং খাদ্য গ্রহণে সাহায্য করে। তাহলে কর্ষিকার বহিঃপ্রাচীরে অসংখ্য ছোট ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট কিছু ব্যাটারি থাকে। এই নেমাটোসিস্ট ব্যাটারিগুলো হচ্ছে আত্মরক্ষা এবং খাদ্য গ্রহণে সাহায্য করে। আমরা পড়বো, একটু পরেই পড়বো এই জিনিসগুলো। আচ্ছা, এবার আসো হচ্ছে মুকুল। বুঝতেই পারতেছো যে একটু আগে বলছিলাম যে হাইড্রার প্রধান প্রজনন প্রক্রিয়া কোনটা? মুকুল উদ্গমের মাধ্যমে হচ্ছে হাইড্রা হচ্ছে বংশবৃদ্ধি করে। তাহলে হাইড্রার এই জন্য মাঝে মাঝে দেহকাণ্ডে হচ্ছে মুকুল সৃষ্টি হয়। আর মুকুলটা বছরের কোন ঋতুতে সৃষ্টি হয়? এটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, গ্রীষ্মকালে। কেন? কারণ হাইড্রা হচ্ছে মিঠা পানিতে বাস করে। তো গ্রীষ্মকালে দেখা যায় যে পানিতে হচ্ছে শ্যাওলার পরিমাণ অনেক বেড়ে যায়। তোমরা যদি গ্রামগঞ্জে যাও দেখবা যে গ্রামগঞ্জে গ্রীষ্মকাল বা বর্ষাকালের দিকে দেখবা যে পানিতে শ্যাওলা ট্যাওলা বেড়ে যায়। তো পানিতে শ্যাওলা বেড়ে গেলে ছোট ছোট প্রাণীগুলোও বেড়ে যায়। আর ছোট ছোট প্রাণী যত বেশি বাড়বে, হাইড্রার খাবার কিন্তু তত বেশি বাড়বে, কারণ হাইড্রা কিন্তু এই ছোট ছোট প্রাণীগুলাকেই খেয়ে থাকে। এই কারণে গ্রীষ্মকালে হচ্ছে পর্যাপ্ত খাবার থাকে। এই পর্যাপ্ত খাবার থাকার কারণে গ্রীষ্মকালেই হচ্ছে হাইড্রা মেইনলি হচ্ছে মুকুলোদ্গমের মাধ্যমে হচ্ছে বংশবৃদ্ধি করে। ওকে, এবার আসো হচ্ছে জননাঙ্গ। হাইড্রা হচ্ছে জননাঙ্গ সৃষ্টির মাধ্যমে হচ্ছে বংশবৃদ্ধি করতে পারে। এই জননাঙ্গগুলা মেইনলি হচ্ছে তোমার হেমন্ত এবং শীতকালে পাওয়া যায়। হেমন্ত এবং শীতকালে সৃষ্টি হয়। এর মধ্যে হাইড্রার বডির উপরের পাশে, উপরের অর্ধাংশে হচ্ছে তোমার কোণাকার হচ্ছে তোমার শুক্রাশয় তৈরি হয়, আর নিচের অর্ধাংশে হচ্ছে তোমার ডিম্বাশয় সৃষ্টি হয়। তুমি এখন বলতে পারো এটা কেমন কথা, একই বডিতে হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয় কেন হয়? এটাও তোমাদেরকে পড়াইছি কিন্তু বেসিক। মনে করে দেখো, নেমাটোডাতে যে আমি বলছিলাম যে নেমাটোডা পর্বের প্রাণীতে হচ্ছে যৌন দ্বিরূপতা দেখা যায়। তাহলে তুমি চিন্তা করো ব্যাপারটা, আমি কি বলছিলাম প্রাণীর বিভিন্নতা ক্লাসে, যে অনুন্নত থেকে আস্তে আস্তে জিনিসগুলো উন্নত হয়েছে। তাহলে নেমাটোডাতেই প্রথম হচ্ছে তোমার যৌন দ্বিরূপতা দেখা যায়। দ্যাট মিনস নেমাটোডা পর্বের আগে যতগুলা পর্ব আছে সেখানে কোনো যৌন দ্বিরূপতা নাই, মানে ওদের ছেলে মেয়ে আলাদা না। তার মানে একই বডিতে ছেলেদের অঙ্গাণুও থাকতে পারে, মেয়েদের অঙ্গাণুও থাকতে পারে। ব্যাপারটা কি বুঝছো? নিডারিয়াও সেম। নিডারিয়া কিন্তু এমনি অনেক অনুন্নত, এই কারণে নিডারিয়া পর্বের প্রাণীতে কোনো যৌন দ্বিরূপতা নাই। এই কারণে একই বডিতে উপরের অর্ধাংশ হচ্ছে শুক্রাশয় এবং নিচের অর্ধাংশ হচ্ছে ডিম্বাশয় হতে পারে। আচ্ছা, এবার আসো হচ্ছে লাস্টের জিনিসটা, যে পাদচাকতি বা পদতল। আচ্ছা, পাদচাকতি বা পদতল কি হয়? বুঝতেই পারতেছে, এটা হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করে। তাহলে পাদচাকতি থেকে আঠালো রস বের হয়, যেটা হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করে। তারপরে হচ্ছে তোমার পাদচাকতি থেকে অনেক সময় বুদবুদ তৈরি হয়, যে বুদবুদের সাহায্যে হচ্ছে হাইড্রাকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। আবার অনেক সময় হচ্ছে পাদচাকতিতে ক্ষণপথ গঠনকারী কিছু কোষ পাওয়া যায়, সেই কোষগুলো হচ্ছে গ্লাইড মানে অ্যামিবয়েড চলন বা গ্লাইডিং চলন সম্পন্ন করে। তাহলে গ্লাইডিং চলন বা অ্যামিবয়েড চলন হচ্ছে সম্পন্ন করে। তাহলে এগুলো অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একবারে ইজি, যে পাদচাকতিতে কিছু রস নিঃসৃত হয় যার মাধ্যমে কোনো কিছুর সাথে আটকে থাকতে পারে। পাদচাকতি থেকে হচ্ছে বুদবুদ তৈরি হয়ে পানিতে ভাসতে সাহায্য করে। আবার পাদচাকতি থেকে হচ্ছে তোমার কি হয়, ক্ষণপথ সৃষ্টিকারী কোষের সাহায্যে এরা হচ্ছে গ্লাইডিং বা অ্যামিবয়েড চলনও সম্পন্ন করতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এগুলা পারলাম। বহির্গঠন দেখো, দেখছো একটা হাইড্রা কিভাবে খাবার নিচ্ছে, দেখছো? বলো তো হাইড্রা কিভাবে খাদ্যটা গ্রহণ করতেছে?
কোর্সিকার সাহায্যে। দেখছো এই যে লম্বা লম্বা সুরের মতো বা এই যে চুলের মতো যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কোর্সিকা। দেখছো খাবারটারে ধরে ভিতরে আনার চেষ্টা করতেছে। এইভাবে হচ্ছে হাইড্রা হচ্ছে খাদ্য গ্রহণ করে। আচ্ছা, অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি, ঠিক আছে। এবার আসো হাইড্রার অন্তর্গঠন। তাহলে এতক্ষণ যা পড়লাম সেটা হচ্ছে বহির্গঠন, মানে বাইরে থেকে আমরা যেগুলো দেখতে পাই। এখন আসো হচ্ছে মাইক্রোস্কোপের নিচে বহির্গঠন, মানে ভিতরে গেলে হচ্ছে যে আমরা কি কি দেখতে পাই সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। তাহলে বহির্গঠনের প্রথমেই দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট বহির্গঠন হচ্ছে হাইড্রার যে দেহ প্রাচীর এবং কেন্দ্রীয় পরিপাক সংবহন গহ্বর, মানে হাইড্রার ভিতরের যে মানে মানে অন্তর্গঠনটা হচ্ছে তোমার মেইনলি দেহ প্রাচীর নিয়ে গঠিত, আর তার ভিতরে হচ্ছে যে একটা গহ্বর থাকে যেটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার, বা বাংলায় বলা হয় পরিপাক সংবহন গহ্বর বা সিলেন্টেরন গহ্বর। এখন এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিই, যেটা তোমাদের হয়তো জেনে রাখতে পারলে ভালো। তোমরা কি জানো যে নিডারিয়া পর্বের প্রাণী, এই নিডারিয়া নামটা কিন্তু অনেক নতুন নাম। আজকে থেকে 15-20 বছর আগে নিডারিয়া পর্ব বলতে কোনো পর্ব ছিল না। এই নিডারিয়া পর্বের প্রাণীদের মানে পর্বের নাম ছিল হচ্ছে সিলেন্টারেটা। হয়তো তোমরা এটা এখন শুনবা না, বাট আমরা যখন অনেক ছোট ছিলাম, আমি যখন ক্লাস 2-3-তে পড়তাম, তখন প্রাণী জগতের হচ্ছে 10টা পর্ব ছিল। তখন পর্ব ছিল 10টা। তখন হচ্ছে প্রোটোজোয়াটাও প্রাণী জগতের পর্ব ছিল। এখন প্রোটোজোয়াটাকে অন্য আরেকটা জগৎ বানানো হয়েছে, একটু কাহিনী হয়েছে, এখানে অনেক কিছুই হয়েছে। বাট আমি যখন ছোটবেলায় ছিলাম তখন প্রাণী জগতের প্রধান পর্ব পড়ছি হচ্ছে 10টা, প্রোটোজোয়া সহ। আর তখন নিডারিয়া বলে কিছু ছিল না, নিডারিয়া পর্বের নাম ছিল হচ্ছে সিলেন্টারেটা। বলতো এই সিলেন্টারেটা নামটা কোত্থেকে আসছে? এই সিলেন্টেরন থেকে আসছে। নিডারিয়া পর্বের প্রাণীতে এই যে পরিপাক সংবহন গহ্বর যেটাকে বলতেছি, এই গহ্বরটা একটা অনন্য গহ্বর। এই গহ্বরের কারণে এই পর্বের নামই ছিল আগে সিলেন্টারেটা, তো পরবর্তীতে কোনো কারণে হচ্ছে এটাকে চেঞ্জ করে নিডারিয়া নাম দিছে আর কি, ঠিক আছে। ওকে, এটা আজকে থেকে ধরো 20-30 বছর আগের কথা বলতেছি। আমি অত বছর আগে পড়ি নাই, মানে বাংলাদেশের বই পুস্তকগুলো তো একটু পরে চেঞ্জ করে, তো আমরা যখন ছোটবেলায় ছিলাম তখনই চেঞ্জ করছে, বাট আমাদের বই পুস্তকে তখন আপডেট হয় নাই, এই জন্য আমরা সিলেন্টারেটা পড়ছি। নিডারিয়া পর্বের প্রাণীর নাম তাহলে সিলেন্টেরন থেকে আসছে। আচ্ছা, তাহলে সিলেন্টেরন যে গহ্বরটা, এই গহ্বরটাকে দেখো একসাথে দুইটা কাজ করে। আমি একটু আবারও বলি, সিলেন্টেরন গহ্বরটা একটু বেসিক ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। ইংলিশে এটাকে তোমার বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, বা বাংলায় বলা হয় পরিপাক সংবহন গহ্বর। তাহলে এখন তোমার একটা মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এইটারে পরিপাক সংবহন গহ্বর কেন বলে? হ্যাঁ, একটা গহ্বর, এটার আবার পরিপাক সংবহন কেন বলে? কারণ হচ্ছে এই সিলেন্টেরন যে গহ্বরটা, সেই সিলেন্টেরন গহ্বরে একই সাথে খাদ্যবস্তু পরিপাক হয়, খাদ্যবস্তুর বহিঃকোষীয় পরিপাক হয়, আবার শ্বসন এবং রেচন পদার্থগুলোর পরিবহনও হচ্ছে তোমার এই গহ্বরের মাধ্যমে হয়। দ্যাট মিনস এই গহ্বরে আসলে দুইটা কাজ হয়, খাদ্যবস্তু পরিপাকও হচ্ছে, বহিঃকোষীয় পরিপাক হচ্ছে এখানে, প্লাস পরিপাকের পরে যে রেচন পদার্থগুলো আছে, প্লাস শ্বসনের জন্য যে প্রয়োজনীয় পদার্থগুলো আছে, সেই পদার্থগুলোর পরিবহন বা চলাচল করে হচ্ছে এই গহ্বরের মাধ্যমে। এই কারণে এটা একই সাথে হচ্ছে পরিপাকের কাজও করে, পরিবহনের কাজও করে। এই জন্য এটা বাংলায় বলা হয় পরিপাক সংবহন গহ্বর, বা ইংলিশে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। বুঝতে পারছো? দুইটা কাজই করতেছে। ভাস্কুলার মানে কি? ভাস্কুলার মানে হচ্ছে যারা পরিবহন করে। তাহলে এই সিলেন্টেরন গহ্বরটা শ্বসন এবং রেচনের বর্জ্য পদার্থগুলো পরিবহন করে বলে এটা ভাস্কুলার, আর পরিপাক করে বলে গ্যাস্ট্রো। এই জন্য এটাকে না বলা হয় একসাথে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর। আচ্ছা, এখন আসা হচ্ছে হাইড্রার যে দেহটা, হাইড্রার দেহটাকে হচ্ছে যে একটু ঝামেলা। ওকে, একটু নেটে প্রবলেম করছিল আজকে। আসলে সত্যি কথা, একটু বৃষ্টি হয়েছে এই আধা ঘন্টা আগে, হচ্ছে যে ঢাকা শহরে একটু এক পশলা বৃষ্টি হয়ে গেছে আমার বাসার আশেপাশে আধা ঘন্টা আগেও। এই জন্য একটু ওয়েদারটা হচ্ছে যে খারাপ, এই জন্য নেটের অবস্থা তো বুঝতেছোই। নেট মনে হয় একটু কোনো কারণে কয়েক সেকেন্ডের জন্য হচ্ছে অফ হয়ে গেছিল, ঠিক আছে? এই জন্য কয়েক সেকেন্ডের জন্য হয়তো অফ হয়ে গেছিল নেটটা। ওই আজকে ওয়েদারটা একটু খারাপ আর কি, একটু আগে বৃষ্টি হয়েছে আশেপাশে, আমাদের বাসার আশেপাশে বৃষ্টি হয়েছে, আর একটু হালকা পাতলা বাতাস বইতেছে, একটু জোরে জোরে বাতাস বইতেছে, এই জন্য হয়তো বা চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, আবার চলে আসছে। হ্যাঁ, ওকে। তো যেটা বলতেছিলাম, তাহলে আমি এই জিনিসটাকে আবার একটু রিপিট করি, যেহেতু এটা একটু কেটে গেছিল। তাহলে যেটা বলতেছিলাম যে পরিপাক সংবহন গহ্বর, এইটুকু তো বলছি। তাহলে আমি বলতেছিলাম হচ্ছে যে হাইড্রার যে বডির যে কোষ স্তর, সেই কোষ স্তরটাকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এপিডার্মিস এবং আরেকটা হচ্ছে এন্ডোডার্মিস। এই এপিডার্মিসটা আসছে হচ্ছে ওই যে এক্টোডার্ম থেকে, আর এন্ডোডার্মিসটা আসছে হচ্ছে এন্ডোডার্ম থেকে।
ঠিক আছে? ওকে, তাহলে তোমরাই বলো তাহলে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস এর মাঝখানের যে স্তরটা, তাহলে সেই স্তরটার নাম কি হবে? মেসোগ্লিয়া। পড়ে আসছি, তাহলে এটাকে মেসোগ্লিয়া বলা হয়, বা আরেকটা নাম হচ্ছে এটাকে মেসোল্যামিলাও বলা হয়। মেসোগ্লিয়া বা এটাকে হচ্ছে মেসোল্যামিলাও হচ্ছে বলা হয়। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই যে এখন আসো হাইড্রার আমরা গ্যাস্ট্রোভাস্কুলার যে গহ্বরটা বা সিলেন্টেরন গহ্বরটা একটু দেখি। এই যে দেখো, এই যে ছবিতে তোমরা গোলাপি যে গহ্বরটা দেখতে পাচ্ছ না, ভিতরে যে একটা গহ্বর বা একটা গর্তের মতো দেখতে পাচ্ছ, এই যে এটাই হচ্ছে তোমার গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন গহ্বর। ঠিক আছে? আর এই সিলেন্টেরন গহ্বরকে চারপাশ থেকে যেই আবরণটা হচ্ছে ঘিরে রাখছে, এটাই হচ্ছে ভিতরের আবরণ। তাহলে এই আবরণটাই হচ্ছে ভিতরের আবরণ, এটা হচ্ছে এন্ডোডার্মিস। এন্ডো মানে হচ্ছে ভিতরে, তাহলে এটা হচ্ছে এন্ডোডার্মিস। আবার এটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরকে ঢেকে রাখছে বলে এই আবরণটার নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসও বলে। তাহলে এবার বুঝতেছো যেটাকে কেন গ্যাস্ট্রোডার্মিস বলে, কারণ এন্ডোডার্মিসটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরটাকে চারপাশ থেকে ঢেকে রাখছে বলে এটাকে অনেক সময় গ্যাস্ট্রোডার্মিসও বলে। আর এই যে হাইড্রার একবারে বাইরের দিকের যে আবরণটা, নীল যে আবরণটা, এটা একেবারে বাইরের দিকে থাকে, বাইরের দিকে থাকে বলে এটাকে হচ্ছে এপিডার্মিস আবরণ বলে। এপি মানে হচ্ছে বাইরে, আর ডার্মিস মানে আবরণ, ডার্মা বা ডার্মিস মানে আবরণ। তাহলে এটা হচ্ছে এপিডার্মিস, ভিতরেরটা হচ্ছে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। আচ্ছা, তাহলে এখন আসো এটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখি। এই জিনিসটাকে আমি আবারও এখানে দেখানোর চেষ্টা করছি, একই জিনিস। এই যে ভিতরের এই গহ্বরটা হচ্ছে যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা ক্যাভিটি। তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস, এই লাল অংশটা, কারণ এটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরকে চারপাশ থেকে ঢেকে রাখছে, এই জন্য এটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস। আর বাইরেরটা হচ্ছে এই যে বাইরের যে আবরণটা, এটা হচ্ছে এপিডার্মিস। আর এই দুইটার মাঝখানে হচ্ছে মেসোগ্লিয়া থাকে, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে। আচ্ছা, এবার আসো হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে পরীক্ষায় আসে, সিলোম এবং সিলেন্টেরনের মধ্যে পার্থক্য। তাহলে সিলোম এবং সিলেন্টেরনের মধ্যে পার্থক্যটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, আমরা একটু দেখি, তারপরে আমি তোমাদের কিছু প্রশ্ন নিব আর কি। ঠিক আছে? তাহলে সিলোম কি, সিলেন্টেরন কি? আচ্ছা, সিলোম হচ্ছে বুঝতেই পারতেছো ট্রিপ্লোব্লাস্টিক যে প্রাণীগুলো আছে, অর্থাৎ ত্রিভ্রূণস্তরী বা ত্রিস্তরী যে প্রাণীগুলা, সেই ত্রিস্তরী প্রাণীর হচ্ছে দেহ প্রাচীরের ভিতরে এবং পৌষ্টিক নালীর বাইরের দিকে যে মধ্যবর্তী ফাঁকা স্থান থাকে, সেটা হচ্ছে সিলোম। ঠিক আছে? সিলোম কিন্তু শুধুমাত্র ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীতে পাওয়া যায়, এটা মাথায় রাখবা। ঠিক আছে? এটা শুধুমাত্র ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীতে পাওয়া যায়। আর সিলেন্টেরন হচ্ছে ডিপ্লোব্লাস্টিক প্রাণীর মাঝখানে বডির ভিতরে যে ফাঁকা জায়গা থাকে, সেটাকে বলা হয় সিলেন্টেরন। তাহলে বুঝতে পারছো? তাহলে সিলেন্টেরন হচ্ছে ডিপ্লোব্লাস্টিক প্রাণীর দেহ গহ্বরের মানে দেহের ভিতরে যে ফাঁকা গহ্বর থাকে, সেটা হচ্ছে সিলেন্টেরন। আর ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীর ক্ষেত্রে হচ্ছে তোমার পৌষ্টিক নালীর চারপাশে যে ফাঁকা জায়গা থাকে, সেটা হচ্ছে সিলোম। আচ্ছা, তো বুঝতেই পারতেছো সিলোম কি দিয়ে আবৃত থাকবে? পেরিটোনিয়াম নামক পর্দা দিয়ে আবৃত থাকবে। আগের ক্লাসেই বলছি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসে পড়াইছি যে সিলোম ভিতরে ও বাইরে উভয় দিকে ওই যে মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকবে। সিলোমের সংজ্ঞা কিন্তু আমি তোমাদেরকে পড়াইছিলাম ক্লাসটাতে, মনে আছে আশা করি। আর এখানে একটু আগে তোমরা ভিজুয়ালাইজ করছো যে সিলেন্টেরন দেহ গহ্বরটার চারপাশে হচ্ছে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের আবরণ থাকে, তোমাদেরকে ছবিতে দেখাইছি। তার মানে এটা সব দিক দিয়ে গ্যাস্ট্রোডার্মিস দিয়ে আবৃত থাকে। আচ্ছা, এবার আসো সিলোমটা সিলোমিক পাউচ থেকে উদ্ভূত। আচ্ছা, সিলোমিক পাউচটা কি? সিলোমিক পাউচটা হচ্ছে ভ্রূণীয় পরিস্ফুটনের সময়, মানে মায়ের পেট থেকে যখন আমরা হই, সেই ভ্রূণীয় পরিস্ফুটনের সময় ফার্স্টে সেখানে একটা ছোট্ট একটা গর্ত তৈরি হয়, ধরো ছোট্ট একটা গর্ত। পরবর্তীতে সেই ছোট্ট গর্তটা আস্তে আস্তে বড় হইতে হইতে সিলোমে কনভার্ট হয়। তো এই ছোট্ট গর্তটাকেই ভ্রূণীয় অবস্থায় নাম দেওয়া হয় সিলোমিক পাউচ বলা হয়। এটা একটু এমব্রায়োলজিতে পড়বা। ঠিক আছে? মেডিকেলে উঠলে ফার্স্ট ইয়ারে এগুলা পড়বা, পাউচ কি হাবিজাবি কি এগুলা তোমরা পড়বা। তো পাউচ হচ্ছে ছোট্ট গর্ত, ভ্রূণীয় অবস্থায় ছোট্ট গর্তরে হচ্ছে পাউচ বলে। তাহলে এই গর্তটা পরবর্তীতে বড় হয়ে সিলোমে কনভার্ট হয়, এই জন্য এটার নাম হচ্ছে সিলোমিক পাউচ। আর সিলেন্টেরনটা হচ্ছে আর্কেন্টেরন নামক এরকম একটা জায়গা থেকে উদ্ভূত। ঠিক আছে? আচ্ছা, এবার আসো হচ্ছে সিলোমে কি থাকবে? সিলোমে হচ্ছে সব ধরনের অঙ্গ থাকবে। যেমন আমাদের সিলোমে কি কি আছে? পাকস্থলী আছে, যকৃৎ আছে, ক্ষুদ্রান্ত টুদ্রান্ত সবকিছু কিন্তু সিলোমের মধ্যে আছে। তার মানে সিলোমের ভিতরে সবকিছু থাকবে, যকৃৎ থাকবে, পাকস্থলী থাকবে, ফুসফুস টুসফুস সবকিছু থাকবে আর কি, ক্ষুদ্রান্ত টুদ্রান্ত সবকিছু থাকবে। আর হাইড্রার সিলেন্টেরনে হচ্ছে কোনো অঙ্গ নাই। হাইড্রাতে কোনো অঙ্গ আছে? নাই। তাহলে সিলেন্টেরনে কোনো অঙ্গ অবস্থান করবে না। তারপরে তো বুঝতেই পারতেছো এখানে সিলোমিক তরল থাকবে, এখানে হচ্ছে পানি, খাদ্য, বর্জ্য পদার্থ থাকবে সিলোমে। আর প্রাণীর ক্ষেত্রে সিলোমটা হচ্ছে শুধু দেহ গহ্বরের কাজ করে।
আর আমি তোমাকে বারবার মনে করায় দেই যে হাইড্রার ক্ষেত্রে এই সিলোমটা কিন্তু পরিপাকের কাজও করে আবার পরিবহনের কাজও করে। তাহলে দেহ গহ্বর কাজ করে, পরিপাক করে, সাথে এক্সট্রা লিখে রাখতে পারো এটা পরিবহনও করে। ওই যে শ্বসন এবং বর্জ্য পদার্থ হচ্ছে পরিবহনও করে, সব কাজ করে হচ্ছে সিলেন্টেরনটা। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলো হচ্ছে তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে সিলোম এবং সিলেন্টেরনের এটা পড়বা। এখন আসো হচ্ছে হাইড্রার যত ধরনের কোষ। এখন আসো হাইড্রার যে দুইটা স্তর বললাম, এপিডার্মিস আর একটা হচ্ছে এন্ডোডার্মিস। তাহলে এপিডার্মিস এবং এন্ডোডার্মিসে কোন ধরনের কোষ থাকে এটা খুবই ইম্পর্টেন্ট এইচএসসির জন্য, অবজেক্টিভের জন্য, সব কিছুর জন্য। তাহলে সেটা আমরা এখন একটু দেখি। এই যে দেখো, হাইড্রার এপিডার্মিসে হচ্ছে 7 ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ থাকে? 7 ধরনের কোষ থাকে। আমি একটু পর একটা ছন্দ দিচ্ছি, আগে দেখে নাও। 7 ধরনের কোষ থাকে: পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নেমাটোসাইট বা নেমাটোসিস্ট, আসলে একটু ভুল আসছে, এটা নেমাটোসিস্ট হবে। নেমাটোসিস্ট ধারণকারী কিছু কোষ থাকে বা নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ থাকে। আচ্ছা, আর গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিসে হচ্ছে তোমার 5 ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ থাকে? 5 ধরনের কোষ থাকে: পুষ্টি কোষ বা পেশী আবরণী কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ। আমরা এটা একটু পরে পড়ায় দিব। আর এই এপিডার্মিস এবং এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে হচ্ছে মেসোগ্লিয়া থাকে। ঠিক আছে, এবং মেসোগ্লিয়াটা কি গতকাল বলছিলাম, কিন্তু গতকালের আগের ক্লাসে, এটা কিন্তু অকোষীয়। এটা কি? অকোষীয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে অকোষীয় একটা স্তর আর কি। আচ্ছা, এইবার চলে আসো দ্বিস্তরী প্রাণী। এখানে এগুলো দরকার নাই, এটা জাস্ট একটু করা। দ্বিস্তরী প্রাণী কাকে বলে এটা আমি তোমাকে একটু বলে দিই। ঠিক আছে, এই জিনিসগুলো আমি তোমাকে একটু সংক্ষেপে বলে দেই। হাইড্রার বহিতকে হচ্ছে তোমার 7 ধরনের কোষ থাকে, সেটাকে আমি একটু এখানে দেখাইছি। দেখো, ঠিক আছে, কয়টা হইলো? হ্যাঁ, 7টা। 7 ধরনের কোষ থাকে হাইড্রার বহিতকে। দেখো, একটা হচ্ছে পেশী আবরণী কোষ, ওই যে আরেকবার বলছিলাম, এটা জাস্ট একটু দেখাইতেছি। তারপরে দেখো হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিডোসাইট কোষ। এটা মনে রাখার জন্য একটা ছন্দ দিব। আর দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরী প্রাণী কাকে বলে এটা অলরেডি তোমাদেরকে হচ্ছে যে প্রাণীর বিভিন্নতাতে পড়াইছি, যে ভ্রূণীয় অবস্থায় যে সমস্ত প্রাণীর কোষগুলো হচ্ছে 2টা স্তরে সজ্জিত থাকে এবং সেই 2 স্তরের মাঝখানে হচ্ছে অকোষীয় মেসোগ্লিয়া থাকে, সেটাকেই হচ্ছে তোমার দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলে, আমরা জানি এগুলো। আচ্ছা, এবার দেখো, এই যে হাইড্রাতে যে তোমার ধরো হচ্ছে 7 ধরনের যে কোষ থাকে বাইরের আবরণটা বা এপিডার্মিসে, এপিডার্মিসে যে তোমার 7 ধরনের কোষ থাকে, সেটাকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখি, মানে হাইড্রার বাইরের আবরণটাকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে রেখে যদি দেখি, তাহলে সেখানে হচ্ছে 7 ধরনের কোষ পাবো এবং সেই কোষগুলো এইভাবে থাকে। দেখো, এর মধ্যে সবচেয়ে বেশি জায়গা জুড়ে থাকে হচ্ছে তোমার এই যে এই কোষটা হচ্ছে তোমার পেশী আবরণী কোষ। তাহলে এই কোষগুলো হচ্ছে পেশী আবরণী কোষ। এটাও কিন্তু পেশী আবরণী কোষ। এবং একটু খেয়াল করো যে পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে, দেখো তো পেশী আবরণী কোষের যে ফাঁকে ফাঁকে দেখো এই যে এখানে কি থাকে, ইন্টারস্টিশিয়াল কোষগুলো অবস্থান করে। ঠিক আছে, এই যেগুলো হচ্ছে সব ইন্টারস্টিশিয়াল কোষ। পেশী আবরণী কোষের হচ্ছে তোমার ফাঁকে ফাঁকে ইন্টারস্টিশিয়াল কোষগুলো অবস্থান করে, আবার এদের ফাঁকে ফাঁকে মাঝখানে হচ্ছে তোমার সংবেদী কোষগুলোও থাকতে পারে। এগুলো হচ্ছে সংবেদী কোষ। একটু ভিজুয়ালাইজ করো, তাহলে এগুলো হচ্ছে পেশী আবরণী কোষ, এটা আরেকটা পেশী আবরণী কোষ। তাহলে পাশাপাশি 2টা পেশী আবরণী কোষের মাঝখানে দেখো কি কি থাকতে পারে, ইন্টারস্টিশিয়াল কোষ থাকতে পারে, সংবেদী কোষ থাকতে পারে, আবার অনেক সময় হচ্ছে ওই যে নিডোসাইট, যেটা হচ্ছে নিডোসাইট থাকতে পারে, অনেক সময় হচ্ছে তোমার স্নায়ু কোষও নিচের দিয়ে হচ্ছে তোমার থাকতে পারে। তাহলে এইভাবে হচ্ছে তোমার মোটামুটি কি করে, হাইড্রার বাইরের আবরণে হচ্ছে তোমার 7 ধরনের কোষ অবস্থান করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আসো এই 7 ধরনের কোষগুলো মনে রাখার আগে তোমাদেরকে একটু মনে করায় দিই, ওই যে নোট জমা দিও। ঠিক আছে, ডিএমসি স্টেশন গ্রুপটাতে আর বন্ধুদেরকে ইনভাইট করো, আসো একটু 7 ধরনের কোষগুলো তোমাদেরকে মনে রাখাই আগে, দাঁড়াও। ঠিক আছে, একটু মনে রাখাই, দাঁড়াও। এটাকে একটু মনে রাখানোর জন্য বলতেছি নিজ পয়সায় সংগ্রহ। ঠিক আছে, কি করবা? নিজ পয়সাতে কোনো কিছু সংগ্রহ করবা। লাইফে সবসময় মনে রাখবে, এখান থেকে একটা ভ্যালুয়েবল লেসন আছে। সবসময় একটা জিনিস আমি বিশ্বাস করি যে অন্যের টাকায় বা কারো কাছ থেকে ঋণ নিয়ে ওই 3 বেলা বিরিয়ানি খাওয়ার থেকে নিজের টাকা দিয়ে হচ্ছে যে 1 বেলা আলু ভাত খাওয়া অনেক বেটার। এটা কি তোমরা বিশ্বাস করো? এটা মাথায় রাখবা সবসময় হচ্ছে যে স্বাবলম্বী হবা, কখনো হচ্ছে যে অন্যের উপর নির্ভর করবা না, অন্য কারো উপর, সেটা যে কোনো কিছুর জন্য হোক। শুধু যে টাকা পয়সা ব্যাপারটা আসলে তা না, টাকা পয়সা হোক,
সব কিছু দিয়েই চেষ্টা করবা হচ্ছে সবসময় নিজের কাজ নিজে করার জন্য। অন্যের উপর যদি নির্ভরশীল হও দেখবে একটা সময় খুব ভোগা লাগবে, ঠিক আছে, অনেক সাফার করা লাগবে। যাই হোক, এই জন্য সবসময় মনে রাখবা যে নিজ পয়সাতেই যা পাও সেটাই সংগ্রহ করবা। তাহলে নিজ পয়সায় সংগ্রহ, তাহলে নিজের নিতে কি? নিতে হচ্ছে তোমার নিডোসাইট কোষ বা নিডোব্লাস্ট কোষ, ঠিক আছে। নিডোব্লাস্ট হচ্ছে তোমার অপরিণত অবস্থায়, নিডোব্লাস্ট হচ্ছে এটা অপরিণত অবস্থায়। এই কোষটা যখন পরিণত হয় তখন সেটা হচ্ছে নিডোসাইটে কনভার্ট হয়। মেডিকেল সায়েন্সে সবসময় মনে রাখবা ব্লাস্ট, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত বা ইম্যাচিউর কোষ। তাহলে নিডোব্লাস্ট হচ্ছে অপরিণত কোষ, এই কোষটা পরিণত হয়ে নিডোসাইটে কনভার্ট হয়। তাহলে নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ। নতে, যতে হচ্ছে তোমার জনন কোষ, যতে কি? জনন কোষ। পয়সায় সংগ্রহ, পতে কি? পতে হচ্ছে পেশি আবরণী কোষ, ঠিক আছে। তারপরে শতে হচ্ছে তোমার স্নায়ু কোষ, আর ইতে হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে পতে পেশি আবরণী কোষ, শতে স্নায়ু কোষ, ইতে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এরপরে সংগ্রহর শতে হচ্ছে সংবেদী কোষ, আর গতে হচ্ছে তোমার গ্রন্থি কোষ। তাহলে একটু খেয়াল করো, নিজ পয়সায় সংগ্রহ, তাহলে নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ, জনন কোষ, পয়সার পতে হচ্ছে পেশি আবরণী কোষ, শতে হচ্ছে স্নায়ু কোষ, ইতে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। সংগ্রহ, সংগ্রহর শতে হচ্ছে তোমার সংবেদী কোষ, আর গতে হচ্ছে গ্রন্থি কোষ। তাহলে এই 7 ধরনের কোষ হচ্ছে হাইড্রার কোথায় পাওয়া যায়? এপিডার্মিসে পাওয়া যায়। এখন মজার ব্যাপার হচ্ছে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বা এন্ডোডার্মিসে হচ্ছে 5 ধরনের কোষ পাওয়া যায়। সেই 5 ধরনের কোষ হচ্ছে, খালি নিচটা বাদ দিয়ে দিবা, নিচটা বাদ দিয়ে দাও, পয়সায় সংগ্রহ, এটা দিয়ে বাকি যে 5টা কোষ আসে অর্থাৎ পেশি আবরণী কোষ, স্নায়ু কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, এই 5 ধরনের কোষ হচ্ছে হাইড্রার এন্ডোডার্মিসে বা গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায়। দ্যাট মিন্স হাইড্রার এন্ডোডার্মিসে বা গ্যাস্ট্রোডার্মিসে শুধুমাত্র হচ্ছে নিচটা পাওয়া যায় না, অর্থাৎ নিডোসাইট কোষ পাওয়া যায় না, আর হচ্ছে জনন কোষ পাওয়া যায় না। এই প্রথম 2টা বাদ দিলে বাকি সবগুলা হচ্ছে হাইড্রার এন্ডোডার্মিসে বা গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায়। তাহলে একটা মনে রাখলে আরেকটি এমনিতেই মনে থাকবে। কঠিন লাগতেছে? ওকে, তাহলে এবার আসো আমরা একটু এদের ডিটেলস পড়ি, একটু হচ্ছে আমরা এদের ডিটেলস পড়ি। দেখো, তাহলে এপিডার্মিসে হচ্ছে 7 ধরনের কোষ আছে, মনে করায় দিছিলাম যে নিজ পয়সায় সংগ্রহ 7 ধরনের কোষ আছে। আচ্ছা, তাহলে এই 7 ধরনের মধ্যে প্রথমে আসা হচ্ছে পেশি আবরণী কোষ। অলরেডি তোমরা একটু ছবিটা দেখো, পেশি আবরণী কোষটা দেখতে কিসের মতো? দেখতে কিন্তু অনেকটা ত্রিকোণাকার, ত্রিকোণাকার অনেকটা, দেখো মানে অনেকটা ত্রিভুজের মতো, যে দেখে মনে হচ্ছে এটা একটা ত্রিভুজ, মানে অনেকটা ত্রিভুজের মতো, আসলে তো ত্রিভুজ না, অনেকটা ত্রিভুজের মতো। তাহলে পেশি আবরণী কোষটা হচ্ছে দেখতে অনেকটা ত্রিকোণাকার দেখতে, এবং তার উপরের দিকের অংশটা, উপরের দিকের অংশটা হচ্ছে চওড়া। দেখো এই দিকের অংশটা হচ্ছে চওড়া, আর তার গোড়ার দিকের অংশটা হচ্ছে সরু। দেখো গোড়ার দিকের অংশটা হচ্ছে সরু, উপরের দিকের অংশটা হচ্ছে চওড়া। আচ্ছা, এটা একটু দেখায় নিচ্ছি। এই পেশি আবরণী কোষটা কি তৈরি করে? নাম শুনে বুঝতে পারতেছো, পেশি এবং আবরণী 2টা কাজই করে, অর্থাৎ এই কোষগুলো আলটিমেটলি হচ্ছে দেহের আবরণ সৃষ্টি করে। এবং এই পেশি আবরণী কোষে বাইরের দিকে হচ্ছে তোমার মিউকাস দানা থাকে, সেই মিউকাস দানা হচ্ছে তোমার কিছু রস ক্ষরণ করে, যেই রসগুলা হচ্ছে তোমার বাইরের দিকে হচ্ছে কিউটিকল গঠন করে। আবার এই রসগুলা থেকে যেই পদার্থ ক্ষরণ হয় সেগুলা দেহকে হচ্ছে পিচ্ছিল করে, আবার এই মিউকাস দানা হচ্ছে তোমার শ্বসনেও সাহায্য করে হাইড্রাকে, ঠিক আছে। আচ্ছা, আবার এই পেশি আবরণী কোষগুলা হচ্ছে নেমাটোসিস্টকে বহন করে, এর মাঝখানে হচ্ছে অনেক সময় নেমাটোসিস্ট থাকে, আর পেশি আবরণী কোষে একটা তন্তু থাকে। এই ছবিটা আবার একটু খেয়াল করো, দেখো এটা হচ্ছে পেশি আবরণী কোষ। খেয়াল করে দেখছো যে পেশি আবরণী কোষের মধ্যে কিন্তু একটা তন্তু আছে, দেখো এই যে কালো, এই যে একটা তন্তু বা একটা সুতার মতো একটা জিনিস আছে। তন্তু মানে হচ্ছে সুতা, তাহলে এই যে সুতার মতো যে জিনিস আছে এটাকে বলা হয় মায়োনিম তন্তু। কি তন্তু বলা হয়? মায়োনিম তন্তু। এই মায়োনিম তন্তুগুলা হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে এই পেশি আবরণী কোষটা হচ্ছে সংকুচিত প্রসারিত হয়ে হাইড্রার চলনেও সাহায্য করতে পারে। তাহলে পেশি আবরণী কোষের ভিতরে হচ্ছে মায়োনিম তন্তু আছে, সেই মায়োনিম তন্তুর সংকোচন প্রসারণের কারণে এই কোষগুলা সংকুচিত প্রসারিত হয়ে হাইড্রার চলনে অংশগ্রহণ করতে পারে। তাহলে এই জিনিসটা অনেকটা কিসের মতো কাজ করতেছে? পেশির মতো কাজ করতেছে। মানব দেহে যেমন আমরা পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে কি করি? চলাচল করি, হাইড্রাতেও কিন্তু দেখো এই পেশি আবরণী কোষগুলোর সংকোচন প্রসারণের মাধ্যমে হাইড্রা চলাচল করতে পারে। এই জন্য এই কোষটার নাম দেওয়া হয়েছে পেশি আবরণী কোষ, মানে এটা পেশির মতো কাজ করতেছে, আবার এটা দেহের হচ্ছে বাইরের আবরণ তৈরি করতেছে, ঠিক আছে। ওকে, তাহলে এরপরে আসো
সংবেদী কোষে চলে আসি। সংবেদী কোষ আসলে কিছুই না, এটা খুবই সিম্পল। সংবেদী কোষ হচ্ছে সংবেদ অনুভূতি হচ্ছে বহন করে। সংবেদী কোষ কি করে? সংবেদ অনুভূতি হচ্ছে বহন করে, অর্থাৎ এটা পরিবেশ থেকে, বাইরের পরিবেশ থেকে হচ্ছে উদ্দীপনা হচ্ছে বহন করে, অর্থাৎ আলো, তাপ, স্পর্শ, রাসায়নিক উদ্দীপনা ইত্যাদি গ্রহণ করে কাকে দিবে বলো তো? স্নায়ু কোষকে দিবে। তোমরা তো জানোই যে সংবেদী মানে কি? বাইরের থেকে হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে কাকে দেয়? মানুষের ক্ষেত্রে সংবেদী কোষের কাজ কি? মানুষের ক্ষেত্রে আসলে আলাদা করে সংবেদী কোষ আছে, সেই সংবেদী কোষ মানুষের ক্ষেত্রে হচ্ছে তার কাজটা কি? স্নায়ু কোষকে হচ্ছে দেয়। তো হাইড্রার ক্ষেত্রেও সেম। তাহলে হাইড্রার ক্ষেত্রে এই সংবেদী কোষগুলো পরিবেশ থেকে যে উদ্দীপনা আসে, স্পর্শ, তাপ, চাপ, হাবিজাবি যা আছে সবগুলো হচ্ছে স্নায়ু কোষে হচ্ছে সরবরাহ করে। আর সংবেদী কোষে একটা স্পেশাল রোম থাকে, এই রোমটার নাম হচ্ছে অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, এটাকে সংবেদী রোম বা এপিক্যাল সিলিয়া বলা হয়। সংবেদী রোম বা এপিক্যাল সিলিয়া বলা হয়, ঠিক আছে? সিলিয়া মানে হচ্ছে একটা সূক্ষ্ম চুলের মতো একটা অংশকে মেডিকেলে হচ্ছে সিলিয়া বলে। সিলিয়া হচ্ছে একটা সূক্ষ্ম চুলের মতো একটা জিনিস, যেটা হচ্ছে একবারে চূড়ায় থাকে। চূড়ায় থাকলে এটাকে বলা হয় এপিক্যাল সিলিয়া। ব্যাপারটা আমি একটু ছবি এঁকে দেখাই। ধরো এটা হচ্ছে সংবেদী কোষ। আচ্ছা, ছবি আঁকার দরকার নাই, ছবি তো আঁকাই আছে, দূর, এটা বুঝাই। দেখো আরেকটা সংবেদী কোষ কোনটা? এই যে এইখানে দেখো, এই যে এই লম্বাটা কিন্তু হচ্ছে সংবেদী কোষ। দেখো আমি একটু এটাকে আঁকি, কালার করি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এই লম্বাটা হচ্ছে সংবেদী কোষ। তাহলে তোমরা কি খেয়াল করছো সংবেদী কোষ থেকে একটা সূক্ষ্ম চুলের মতো, দেখো একটা সূক্ষ্ম চুলের মতো একটা স্ট্রাকচার বের হয়ে গেছে না? এই চুলের মতো স্ট্রাকচারকেই তোমার বলা হয় সিলিয়া। বায়োলজিতে সিলিয়া মানে হচ্ছে চুলের মতো একটা স্ট্রাকচার, ঠিক আছে? আর এই চুলের মতো স্ট্রাকচারটা কোথায় আছে? সংবেদী কোষের একেবারে চূড়ায় আছে, একেবারে চূড়ায় আছে। তো মেডিকেলে হচ্ছে চূড়া, ইংলিশ হচ্ছে এপিক্যাল। তোমরা মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়বা, চূড়া বা একবারে শীর্ষে থাকলে এটারে এপিক্যাল বলা হয়। তাহলে এই সিলিয়াটা এপিক্যাল বা শীর্ষে আছে বলে এটার নাম হচ্ছে এপিক্যাল সিলিয়া। ক্লিয়ার? তাহলে এই সিলিয়া বা চুলের মতো অংশটা হচ্ছে এই কোষটার একবারে চূড়ায় আছে বলে এটাকে এপিক্যাল সিলিয়া বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে সংবেদী অংশ হিসেবে কাজ করে বা সংবেদী রোম হিসেবে কাজ করে। আচ্ছা, স্নায়ু কোষ কি করে? বুঝতেই পারতেছো, স্নায়ু কোষের একটাই কাজ, স্নায়ু উদ্দীপনা হচ্ছে তোমার দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। আচ্ছা, এবার আসো গ্রন্থি কোষ। হাইড্রার হচ্ছে তোমার গ্রন্থি কোষের হচ্ছে অনেক কাজ আছে। এই গ্রন্থি কোষের কাজটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এই গ্রন্থি কোষগুলো, প্রথম কথা হচ্ছে গ্রন্থি কোষ মানে কি? এরা বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ করে। তাহলে এই গ্রন্থি কোষগুলো ফার্স্টে মিউকাস ক্ষরণ করে, প্রচুর পরিমাণে হচ্ছে তোমার মিউকাস ক্ষরণ করে। এই মিউকাসগুলো হচ্ছে পিচ্ছিল বা আঠালো জাতীয় পদার্থ। তাহলে এগুলো মিউকাস ক্ষরণ করে হাইড্রাকে হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করে, কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করে। আবার এই মিউকাসগুলাই কি করে, এই গ্রন্থি কোষগুলাই হচ্ছে বুদবুদ তৈরি করে। বুদবুদ তৈরি করে হাইড্রাকে হচ্ছে ভাসতে সাহায্য করে। আবার এই গ্রন্থি কোষগুলা বেশি বেশি হচ্ছে রস ক্ষরণ করে খাবারগুলাকে গিলতে সাহায্য করে, অর্থাৎ এরা হচ্ছে খাদ্য গলাধকরণে হচ্ছে সাহায্য করে, ঠিক আছে? আবার এই গ্রন্থি কোষগুলা থেকে মাঝে মাঝে হচ্ছে তোমার ক্ষণপথ বের হয়। ক্ষণপথ বের হওয়ার মাধ্যমে এরা হাইড্রাকে হচ্ছে চলনেও সাহায্য করে। তাহলে এই যে গ্রন্থি কোষ 4 ধরনের কাজ করে, এই কাজগুলো মনে রাখার জন্য এখন একটা চমৎকার ছন্দ আছে। সেই ছন্দটা কি? সেই ছন্দটা হচ্ছে তোমার চলো ভাগী। কি করবা? চলো ভাগী। আমি তোমাদেরকে সংক্ষেপে লিখে দেই, চলো ভাগী। কই ভাগবা? এখান থেকে ভেগে যাই। রাহাত ভাইয়ার ক্লাস হচ্ছে আর ভাল লাগে না, ভেগে যাই, ঠিক আছে? তাহলে চলো ভাগী। চতে কি? চতে হচ্ছে তোমার চলনে সাহায্য করে। চতে হচ্ছে ওই যে গ্রন্থি কোষ চলনে সাহায্য করে, এই যে ক্ষণপথ সৃষ্টি করে চলনে সাহায্য করে। লতে কি? লতে হচ্ছে তোমার লেগে থাকতে সাহায্য করে, ওই যে মিউকাস ক্ষরণ করে বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। ভাগী, ভাগীর ভাতে হচ্ছে ভাসতে সাহায্য করে, অর্থাৎ গ্রন্থি কোষ বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে। লাস্টের গতে কি? গলাধকরণ করে, অর্থাৎ খাদ্যবস্তু হচ্ছে গলাধকরণও সাহায্য করে। তাহলে বলো তো, তোমরা একটু বুঝে বুঝে পড়ো, এটা আর বইও খোলা লাগবে না। বলো তো এই গ্রন্থি কোষ হাইড্রার কোথায় তাহলে বেশি বেশি পাওয়া যায়? একটু চিন্তা করে দেখো, গ্রন্থি কোষগুলো কি কি কাজ করে? চলো ভাগী, চলনে সাহায্য করে, ভাসতে সাহায্য করে, তারপরে হচ্ছে তোমার কি লেগে থাকতে সাহায্য করে, আর হচ্ছে খাদ্য গলাধকরণে সাহায্য করে। তাহলে একটু চিন্তা করে দেখো তো এই গ্রন্থি কোষগুলা হাইড্রার কোন জায়গাতে বেশি পাওয়া উচিত? হাইপোস্টোমে বেশি থাকা উচিত না? কারণ আমরা পড়ছি যে হাইপোস্টোমে কিন্তু মুখছিদ্র থাকে, আর খাদ্যবস্তু গলাধকরণ করে কোথায়? মুখছিদ্র দিয়ে। তাহলে মুখছিদ্রের আশেপাশে হাইপোস্টোমে হচ্ছে প্রচুর পরিমাণে গ্রন্থি কোষ থাকে। ওইখানকার গ্রন্থি কোষগুলো হচ্ছে বেশি বেশি রস ক্ষরণ করার কারণে খাদ্যবস্তু গলাধকরণে হচ্ছে সুবিধা হয়।
তার মানে গ্রন্থিকোষগুলো হাইপোস্টোমে মুখছিদ্রের চারপাশে হচ্ছে অনেক বেশি থাকে। আর আরেকটা জায়গায় বেশি থাকে, কোথায়? পাদচাকতিতে বেশি থাকে। কারণ ওই যে পাদচাকতিতে গ্রন্থিকোষ বেশি থাকলে সুবিধাটা কি? বেশি বেশি রসক্ষরণ করলে সেটা হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করবে, বুদবুদ তৈরি করলে এটারে ভাসতে সাহায্য করবে বা চলনেও সাহায্য করবে, তাই না? এই কারণে হচ্ছে তোমার গ্রন্থিকোষগুলো দুই জায়গাতে সবচেয়ে বেশি পাওয়া যায়। হাইপোস্টোমি মুখছিদ্রের চারপাশে পাওয়া যায়, খাদ্যবস্তু গলাধকরণে হেল্প করে, আর হচ্ছে তোমার পদতল বা পাদচাকতিতে হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে? আর কাজগুলো তাহলে মনে থাকবে, আশা করি অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি এগুলোর কাজ পরে তোমাদের কিছু প্রশ্নের অ্যান্সার দিব, ঠিক আছে? আর তারপরে তো আমরা 2-3টা দিন ব্রেক নিব। সেই 2-3টা দিন ব্রেকে তোমাদের যার যত নোট জমা দেওয়া বাকি নোটের কাজগুলো করে ফেলো। আমি এর ফাঁকে ফাঁকে হচ্ছে তোমাদের এইচএসসির জন্য সাজেশন তৈরি করবো। এই 2-3 দিনে সাজেশন, তারপর কিছু লাইভ ক্লাস, কিছু ভিন্ন ধর্মী লাইভ ক্লাস নিয়েও আসবো। তোমরা এখানে যারা আসো তারা একটু কমেন্টে লেখো তো তোমরা কি এরকম কোনো একটা ক্লাস চাও, যদি আমি একটা ক্লাসে তোমাদেরকে হচ্ছে যে দেখায় দিই। ধরো 2-3 দিন পরে একটা ক্লাসে, এরকম একটা লাইভ ক্লাসেই, ধরো 40 মিনিটের একটা লাইভ ক্লাসে তোমাদেরকে হচ্ছে যে ডু অর ডাই কিছু টপিক দেখায় দিলাম। ডু অর ডাই মানে হচ্ছে এই টপিকগুলো মাস্ট আসবেই পরীক্ষায়, হয় তুমি এটা পড়বা নয়তো তুমি ডাই, ডু অর ডাই। তোমরা একটু কমেন্টে লেখো তো এরকম কি টপিক চাও, তাহলে হচ্ছে আমি 2-3 দিন পরে ক্লাস শুরু করার আগে এরকম আগে একটা লাইভ ক্লাস দিয়ে তারপরে আবার আমাদের এই ওয়ান শট ক্লাসগুলো আবার শুরু করব, ঠিক আছে? এরকম কিছু প্ল্যান আনতেছি আর কি, এটার জন্য একটু সময় নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আসো তোমরা কমেন্টে জানাও, আমি কমেন্টগুলো পড়তেছি 2 মিনিট পরই। তাহলে এবার আসো আগে ইন্টারস্টিশিয়াল কোষের কাজটা কি। ইন্টারস্টিশিয়াল কোষের কাজটা হচ্ছে খুবই সিম্পল। ইন্টারস্টিশিয়াল কোষ বুঝতেই পারতেছো, এরা হচ্ছে তোমার ওই যে একটু আগে যে পুনরুৎপত্তি ক্ষমতা বলতেছিলাম, যে হাইড্রার কোনো একটা অংশ কেটে গেলে সেই কাটা অংশ হচ্ছে আবার গজায়, হাবিজাবি হয়, এই সমস্ত জিনিসগুলো হয় হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। ইন্টারস্টিশিয়াল কোষে এক ধরনের ক্ষমতা আছে, এই ক্ষমতাটাকে বলা হয় টটিপটেন্সি। টটিপটেন্সি জিনিসটা কি? টটিপটেন্সি হচ্ছে এমন একটা ক্ষমতা, যেই ক্ষমতা থাকলে একটা কোষ প্রয়োজনে যে কোনো কোষে কনভার্ট হতে পারে। ধরো তোমার মাথা হচ্ছে কেটে ফেলে দিছে, তাহলে তোমার মাথার কাছে যে কোষগুলো আছে সেই কোষগুলো এখন দেখলো যে তোমার শরীরে মাথা নাই, তাহলে ওরা বুঝলো যে এখন আমাকে একটা মাথা তৈরি করতে হবে। সো প্রয়োজনের সময় ধরো ওরা নতুন করে আরেকটা মাথা তৈরি করে ফেললো। এটাই হচ্ছে টটিপটেন্সি। তাহলে টটিপটেন্সি হচ্ছে এমন একটা ক্ষমতা, যেই ক্ষমতা থাকলে একটা কোষ প্রয়োজন মতো যে কোনো ধরনের কোষে কনভার্ট হতে পারে, ঠিক আছে? এই হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষে এই টটিপটেন্সি ক্ষমতা থাকার কারণে হাইড্রার হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা আছে। অর্থাৎ হাইড্রার বডির যদি কোনো একটা অংশ কেটেও যায়, এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো তার টটিপটেন্সি ক্ষমতা দিয়ে সেই জায়গাটা পুনরায় তৈরি করে ফেলতে পারে, ঠিক আছে? তার ইন্টারস্টিশিয়াল কোষের মেইন কাজ কি? পুরনো কোষের হচ্ছে স্থান পূরণ করে। তারপর একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানী ব্রেইনের মতে হাইড্রার দেহের সকল কোষ হচ্ছে 45 দিন পর পর, সকল কোষ 45 দিন পর পর ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা হচ্ছে বিজ্ঞানী ব্রেইনের মতে আর কি, ঠিক আছে? আচ্ছা, আর তাহলে এই ইন্টারস্টিশিয়াল কোষের মেইন কাজ কি? পুনরুৎপাদনে সাহায্য করে, এবং ওই যে হাইড্রা যে মুকুলোদ্গমের মাধ্যমে বংশবৃদ্ধি করে না, তাহলে সেই মুকুল সৃষ্টিতে হচ্ছে সাহায্য করে ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে? ওকে, এবার আসো জনন কোষ। বুঝতেই পারতেছো ভাই, জনন কোষের কাজ হচ্ছে একটাই, এটা হচ্ছে যৌন জননে হচ্ছে অংশ নিবে। এবার আসো নিডোসাইট কোষ। এই নিডোসাইট কোষ হচ্ছে হাইড্রার বাইরের ত্বকে সব জায়গাতেই পাওয়া যায় এক্সেপ্ট পাদচাকতি বাদে, অর্থাৎ পাদচাকতি বাদে বাকি সব জায়গাতে হচ্ছে এই নিডোসাইট কোষ হচ্ছে তুমি পাবা। এই নিডোসাইট কোষ হচ্ছে কোষিকাতে সবচেয়ে বেশি থাকে। এই নিউরোসাইট কোষগুলো সবচেয়ে বেশি থাকে হচ্ছে কোষিকায়, ফলে এরা হচ্ছে খাদ্য গ্রহণে সাহায্য করে, আবার আত্মরক্ষাতেও সাহায্য করে। হাইড্রা যখন আক্রমণের শিকার হয় সেখান থেকে বাঁচার জন্য হচ্ছে হাইড্রা হচ্ছে নিউরোসাইট কোষগুলোকে ইউজ করে। তাহলে এগুলো হচ্ছে খাদ্য গ্রহণ, আচ্ছা চলন, আর হচ্ছে ওই যেটা বলতেছিলাম যে আত্মরক্ষাতেও হচ্ছে সাহায্য করে। এগুলো সবচেয়ে বেশি তাহলে কোথায় থাকবে? কোষিকা এবং হাইপোস্টোমের আশেপাশে থাকবে, কারণ ওই জায়গাটা দিয়েই হাইড্রা হচ্ছে আত্মরক্ষা করে আর হচ্ছে খাদ্য গ্রহণ করে। আর এই নিডোসাইট কোষগুলো 48 ঘন্টার মধ্যে নতুন নিডোসাইট কোষ দ্বারা হচ্ছে প্রতিস্থাপিত হয়ে যায়। এই অবজেক্টিভটা একবার মেডিকেলে আসছিল, এই জন্য এই লাইনটা আমি এখানে তুলছি, যে তাহলে একটা পুরাতন নিডোসাইট কোষ কত ঘন্টার মধ্যে নতুন নিডোসাইট কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়? 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ইন্টারস্টিশিয়াল হাইড্রার এপিডার্মিসের 7টা কোষের কাজ শেষ। আচ্ছা, এখন আসো এখানে কিছু কিছু নাম আমি তোমাদেরকে দিয়ে পূরণ করব। দেখি তোমাদেরকে দিয়ে হচ্ছে যে আমি এখন পূরণ করব, দেখি কোনটা কোন জায়গাতে হচ্ছে সবচেয়ে বেশি থাকে।
আমাকে একটু তোমরা হেল্প করো, ধরো আমি ভুলে গেছি, ঠিক আছে, ধরো আমি ভুলে গেছি, এখন আমি তোমাদেরকে হচ্ছে যে হেল্প করব যে কোনটা কোন জায়গাতে হচ্ছে সবচেয়ে বেশি থাকে। বলো কোন কোষ, এখানে একটা অবজেক্টিভ, দেখি তোমরা আমাকে হেল্প করো, কোন কোষটা কোষিকাতে সবচেয়ে বেশি থাকে আর পাদচাকতিতে হচ্ছে একেবারেই থাকে না? বলো তো, এইমাত্র পড়াইছি, তাহলে তোমরা এটার অ্যান্সার দাও। প্রথম ছকটা পূরণ করো, এখানে একটা কোষের নাম লেখো। দেখি এটা তোমাদের জন্য আসলে বানায় নিয়ে আসছি, দেখি এতক্ষণ তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো কিনা। বলো কোন কোষটা কোষিকাতে সবচেয়ে বেশি থাকে কিন্তু পাদচাকতিতে একেবারেই অনুপস্থিত থাকে না? এইমাত্র বলছি নিডোসাইট কোষ। নিডোসাইট কোষ, এই নিডোসাইট কোষ হচ্ছে তোমার কোষিকাতে সবচেয়ে বেশি থাকে, কারণ ওই যে আত্মরক্ষায় হেল্প করে প্লাস খাদ্য গ্রহণে হেল্প করে, আর এটা পাদচাকতিতে হচ্ছে থাকে না। আচ্ছা এইবার বলো গ্রন্থি কোষ। আচ্ছা এটা তো বলেই দিলাম কেন। আচ্ছা গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ হচ্ছে মোটামুটি সব জায়গাতেই থাকে, এই গ্রন্থি কোষ শুধুমাত্র হচ্ছে কোষিকাতে থাকবে না। কেন থাকবে না বলো তো? গ্রন্থি কোষ থেকে হচ্ছে রস ক্ষরণ হয়, কোষিকা দিয়ে রস ক্ষরণ করে লাভটা কি? একটু চিন্তা করে অ্যান্সার দাও, তাইলেই পারবা, সহজ কিন্তু। পরীক্ষায় যদি এগুলো নাও পারো অপশন দেখেই তোমার বোঝা উচিত, বেসিকটা ক্লিয়ার থাকলে, যে গ্রন্থিকোষ থেকে হচ্ছে রস ক্ষরণ হয়। গ্রন্থিকোষের 4 ধরনের কাজ আছে, ওই যে চলো ভাগি দিয়ে মনে রাখবা, কিন্তু সেখানে কোথাও কিন্তু কোষিকাতে কিন্তু রসের কোনো দরকার নাই। এই কারণে গ্রন্থিকোষ হচ্ছে তোমার কোষিকাতে হচ্ছে অনুপস্থিত। কিন্তু এটা সবচেয়ে বেশি কোথায় থাকবে? সবচেয়ে বেশি থাকবে হচ্ছে তোমার ওই যে হাইপোস্টোমে থাকবে, কারণ ওই যে খাদ্য গলাধকরণের দরকার হয়। আবার এটা ওই যে পাদচাকতি তো অনেক বেশি থাকবে, কারণ ওই যে বুদবুদ তৈরি করে, তারপরে আঠালো রস ক্ষরণ করে কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করে, এগুলো তো সব পাদচাকতির কাজ। এই কারণেই গ্রন্থিকোষ, এই ব্ল্যাকে বসবে হচ্ছে গ্রন্থিকোষ। এই জন্য গ্রন্থিকোষ হচ্ছে তোমার হাইপোস্টোম এবং পাদচাকতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়, আর কোষিকাতে এর কোনো কাজ নেই, এই জন্য আল্লাহ তাআলা কোষিকাতে দেয়ও নাই গ্রন্থিকোষটা। আর লাস্টেরটা হচ্ছে, এটা একটা পুরুত্ব দিয়ে ব্যাখ্যা করছি, এটা হচ্ছে মেসোগ্লিয়া। এটা একটু তোমাদেরকে এক্সট্রা অবজেক্টিভ জানায় রাখার জন্য বলতেছি, মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়া হচ্ছে তোমার পুরুত্ব সবচেয়ে বেশি হচ্ছে তোমার পাদচাকতিতে, অর্থাৎ পাদচাকতির মেসোগ্লিয়াটা হচ্ছে সবচেয়ে বেশি পুরু, আর কোষিকার মেসোগ্লিয়া হচ্ছে সবচেয়ে কম পুরু বা অনুপস্থিত। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো যে মেসোগ্লিয়াটা পাদচাকতিতে সবচেয়ে বেশি পুরু স্তর তৈরি করে, আর হচ্ছে কোষিকাতে হচ্ছে একেবারেই থাকে না বা অল্প থাকে, সামান্য থাকে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আশা করি জিনিসগুলো বুঝছি। তাহলে তোমরা কি বুঝে বুঝে পড়ছো? তাহলে দেখি এখন কারা কারা সঠিক উত্তর দিছো। এটা তো পড়ায় ফেলছি, এখন আমি একটু তোমাদের অবজেক্টিভগুলো একটু দেখি, মানে কমেন্টগুলো দেখি। ওকে, আমি আজকে আসলে একটু করলাম, কারণ আমরা একটু এটা শেষ করতে চাই। হ্যাঁ শুনো, আমরা আসলে এখানে যা পড়াচ্ছি, আমাদের ক্লাসে যা পড়াচ্ছি, তুমি মিলায় দেখো, বইয়ের কোনো টপিক আমরা বাদ দিচ্ছি না। অবজেক্টিভ কাভার হয়ে যাচ্ছে, মেডিকেল কাভার হয়ে যাচ্ছে, ভার্সিটি কাভার হচ্ছে, এইচএসসি তো হচ্ছেই, সবই হচ্ছে। বাট স্টিল আমি বিশ্বাস করি যে তোমাদের জন্য আসলে আলাদা করে আর একটু যদি ডু অর ডাই কিছু টপিক নিয়ে আসি, যে এইচএসসির জন্য ডু অর ডাই কিছু টপিক, আমার মনে হয় যে ওই ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ তাহলে এইচএসসির জন্য আসলে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের লাগবে, বা এগুলো তোমাদের দরকার। আমার মনে হয় যেটা তোমরা অনেকে অ্যাপ্রিশিয়েট করবে, যে ডু অর ডাই টপিকগুলো। তারপরে হচ্ছে তোমাদের টেস্ট পেপার থেকে কিছু দাগানো সাজেশন, তারপরে কখর কিছু সাজেশন, এগুলো হচ্ছে লাগবে। তারপরে তোমাদের জন্য আমি বলছিলাম যে ফ্রিতে হচ্ছে যে কিছু এমসিকিউ প্র্যাকটিস সিরিজ নিয়ে আসবো। এমসিকিউ আসলে কি বুঝছো? আমি এই যে ক্লাসে যা পড়াচ্ছি না, বলে দিচ্ছি কিন্তু যে এখান থেকে এই এমসিকিউগুলো আসে, এগুলাই আসে, কিন্তু তারপরও দেখা যায় যে এমসিকিউ একটু প্র্যাকটিস করা লাগে, নিজেদেরকেও প্র্যাকটিস করা লাগে। এমসিকিউ এমন একটা জিনিস যেটা আসলে একটু যত প্র্যাকটিস করবা তত ভালো মনে থাকবে, যত কম প্র্যাকটিস করবা তত তুমি হচ্ছে ভুলে যাবে, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য এমসিকিউ সিরিজেরও কিছু কিছু কাজ করব। ঠিক আছে, ওকে, দেখি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। হ্যাঁ, এত কম স্টুডেন্ট কেন? হ্যাঁ সেইটাই আসলে, টানা ওই যে টানা ক্লাস নিলে আসলে পোলাপাইন আর থাকতে চায় না, এই জন্য আমরা 2-3 দিন গ্যাপ ট্যাপ দিব, দেখবা যে আবার 2-3 দিন পরে আবার মানুষজন চলে আসছে। ঠিক আছে, একটু হবে, অনেকেই টায়ার্ড হয়ে গেছে, অনেকের পরীক্ষা চলতেছে, অনেকের নোট করতে করতে হাঁপায় গেছে, এই জন্য আজকে মানুষজন কম। ওকে, দিল আফরোজ, স্টুডেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা এটাই নিয়ম, আমি তোমাদেরকে আবারও মনে করায় দিই যে ট্রেনের গল্পটা আমি বারবার বলি, যে একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম ছেড়ে যায় দেখবা সব মানুষ ট্রেনে থাকে, আস্তে আস্তে ট্রেনটা যত গন্তব্যের দিকে এগিয়ে যায় দেখবা যে মানুষ কমতে কমতে ফাইনাল গন্তব্যে হচ্ছে খুব কম মানুষই পৌঁছায়। তো তোমরা ধরে নাও যে তোমরা যারা এখন উপস্থিত আছো তারা সেই খুব কম মানুষ, বাট আমি বিশ্বাস করি যে এই জিনিসটা আস্তে আস্তে অনেক বাড়বে সামনে, কারণ আমাদের এই লাইভ ক্লাসগুলো একটা সময় হচ্ছে যে হয়তো সবাই দেখবে। ঠিক আছে, ইউটিউবে দেওয়া থাকবে, এটা সবাই দেখবে, এবং তখন হয়তো বা মানুষ রিয়েলাইজ করবে যে আসলে এই ক্লাসগুলো কতটা দরকার ওদের জন্য। ওকে,
ঠিক আছে, সানজিদা হাসান, জান্নাত মজুমদার, মুহাম্মদ রাহাত আল ইসলাম নিবিড়, শান্তা, হ্যাঁ রহমান মাহিন, গ্যাপ না দিলে আসলে একটু কষ্ট হয়, রাফি আহমেদ তৈমুর, আলহামদুলিল্লাহ ভাইয়া ফার্স্ট থেকেই আছি, সানজিদা আক্তার, ট্রেন টু বুসান, হ্যাঁ এটা মনে হয় সাউথ কোরিয়ার একটা শর্ট ফিল্ম মনে হয় নাকি ফিল্ম জানি, ট্রেন টু বুসান, এটা আমি দেখি নাই বাট। আর তোমাদেরও একটু ভূমিকা আছে, তোমরা একটু কষ্ট করে হচ্ছে যে গ্রুপে মেম্বারদেরকে ইনভাইট করবা, বন্ধুদেরকে বলবা, মেনশন করবা, ওদেরকে ক্লাসগুলো করতে বলবা, তাহলেও হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আবার শুরু করি। তোমাদের কমেন্টগুলো পড়লাম মোটামুটি সবার। আচ্ছা আমি আবার একটু পড়াই, হ্যাঁ, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব, সমস্যা নাই। তাহলে এবার আসো একটু মেসোগ্লিয়া। তো মেসোগ্লিয়া তো বুঝতেই পারতেছো যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এই দুইটার মাঝখানের যে স্তরটা, সেই মাঝখানের স্তরটার নাম হচ্ছে তোমার মেসোগ্লিয়া। তাহলে হাইড্রার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যবর্তী স্থানে হচ্ছে মেসোগ্লিয়া থাকে। এবং একটু আগেও বলে আসছি, মেসোগ্লিয়া হচ্ছে ওই যে পাদচাকতিতে হচ্ছে সর্বাধিক পুরু, আর কোষিকাতে হচ্ছে সবচেয়ে পাতলা অবস্থায় থাকে হচ্ছে মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়ার পুরুত্ব কত, এটা অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট, 0.1 মাইক্রোমিটার। মাইক্রোমিটার কি? মাইক্রোমিটার হচ্ছে এমন একটা একক, এই যে 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 10⁻⁻6 মিটার। ঠিক আছে, একটু মনে করা দিলাম, বেসিক, যাদের বেসিক দুর্বল তাদের জন্য। আর মেসোগ্লিয়া কিন্তু আমি বারবার বলতেছি, মেসোগ্লিয়া কিন্তু অকোষীয়, অ্যাসেলুলার বা অকোষীয়, এটা কিন্তু আসলে কোনো স্তর না, অকোষীয় একটা স্তর, মানে কোষ না কিন্তু এটা। আচ্ছা, মেসোগ্লিয়া কি করে? মেসোগ্লিয়ার কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, বুঝতেই পারতেছো। মেসোগ্লিয়া হচ্ছে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। ওই যে একটা দুইটার মাঝখানে হচ্ছে স্তর হিসেবে আছে, তাহলে এটা একটা কঙ্কালের মতো কাজ করে। আবার ওই যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, এই দুইটা কোষ স্তরের ভিত্তি ঝিল্লি হিসেবে কাজ করে। ভিত্তি ঝিল্লি হিসেবে কিভাবে কাজ করে? ধরো এটা হচ্ছে মেসোগ্লিয়া, এটা হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়ার উপরে থাকে হচ্ছে তোমার এপিডার্মিস, নিচে থাকে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তাহলে খেয়াল করো, দুইটা স্তরই কিন্তু মেসোগ্লিয়াকে তাদের ভিত্তি হিসেবে ইউজ করতেছে। দুইটা স্তরই কিন্তু মেসোগ্লিয়ার উপরে অবস্থান করতেছে, বা এটাকে ভিত্তি হিসেবে ধরে তার উপরে কিন্তু স্তরগুলা হচ্ছে বাইরের দিকে চলে গেছে। এই কারণে হচ্ছে মেসোগ্লিয়াগুলা এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস দুই কোষ স্তরেরই মাঝখানের হচ্ছে ভিত্তি হিসেবে কাজ করতেছে। আবার মেসোগ্লিয়াতে পেশি আবরণী কোষগুলোর পেশি প্রবর্ধন অংশগুলো হচ্ছে পরস্পর যুক্ত হয়, অর্থাৎ এই মেসোগ্লিয়াতেই পেশি আবরণী কোষের যে মায়োনিম যে তন্তুগুলো আছে, মায়োনিম বা মায়োফাইব্রিল যে তন্তুগুলো থাকে, সেই তন্তুগুলার সংযুক্তি তল হিসেবে কাজ করে। তোমরা যদি ছবি দেখো, ধরো এটা হচ্ছে পেশি আবরণী কোষ, এই যে পেশি আবরণী কোষটা কিন্তু এইরকম। তাহলে পেশি আবরণী কোষের যে তন্তুগুলা, সেগুলো কিন্তু আসলে এই যে মেসোগ্লিয়ার সাথেই কানেক্টেড থাকে, অর্থাৎ পেশি প্রবর্ধনগুলোর সংযুক্তি তল হিসেবে হচ্ছে এটা কাজ করে। আর এই মেসোগ্লিয়াগুলো হচ্ছে তোমার সংকোচনশীল মায়োফাইব্রিলকেও ধারণ করে। এই মেসোগ্লিয়াতে মাঝে মাঝে হচ্ছে সংকোচনশীল হচ্ছে মায়োফাইব্রিল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সংকোচনশীল হচ্ছে তোমার মায়োফাইব্রিলও এই মেসোগ্লিয়াতে হচ্ছে পাওয়া যায়। ওকে, তাহলে এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট মেসোগ্লিয়ার কাজ, এটা একটু অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। আচ্ছা, একটু বানান ভুল আসছে, গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকের কোষসমূহ। আচ্ছা, তাহলে আমি আগেই বলে দিয়েছি যে গ্যাস্ট্রোডার্মিসে হচ্ছে 5 ধরনের কোষ আছে, শুধুমাত্র নিচটা বাদ চলে যাবে, নিজ অর্থাৎ নিডোসাইট কোষ আর জনন কোষ, এই দুইটা বাদে বাকি 5টাই হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায়। তাহলে মনে রাখবা কেমনে, ওই যে আগের মতোই, পয়সায় সংগ্রহ, পতে হচ্ছে পেশি আবরণী কোষ, শতে হচ্ছে স্নায়ু কোষ, ইতে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, পরের শতে হচ্ছে সংবেদী কোষ, গতে হচ্ছে গ্রন্থি কোষ। তাহলে 5 ধরনের কোষ হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকে হচ্ছে পাওয়া যায়, প্রথম দুইটা খালি বাদ। আচ্ছা, তাহলে এবার আসা হচ্ছে পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ। এটা কিন্তু এখন আমরা অন্তত্বকের কোষ পড়তেছি, মানে ভিতরের দিকের কোষগুলা পড়তেছি। তাহলে ভিতরের দিকে যে পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ আছে, এটা অ্যাকচুয়ালি 2 ধরনের। কিছু কিছু কোষে হচ্ছে তোমার ফ্লাজেলা থাকে, এগুলার নাম দিচ্ছে হচ্ছে ফ্লাজেলাযুক্ত কোষ। আর কিছু কিছু কোষে হচ্ছে ক্ষণপথ থাকে, এগুলাকে নাম দেওয়া হয়েছে ক্ষণপথযুক্ত কোষ। ঠিক আছে, আচ্ছা, এই পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ, মানে ভিতরের ত্বকের পেশি আবরণী কোষগুলো হচ্ছে স্ফিংটারের মতো কাজ করে। স্ফিংটার কি? স্ফিংটার হচ্ছে তোমার একটা সরু রাস্তা। যেমন তোমরা পড়ছো যে পাকস্থলীতে 2 ধরনের স্ফিংটার থাকে, পাইলোরিক স্ফিংটার, কার্ডিয়াক স্ফিংটার, আর এবং হচ্ছে তোমার পাইলোরিক স্ফিংটার থাকে, পড়ছো কিন্তু। স্ফিংটার হচ্ছে একটা সরু একটা রাস্তার মতো, যেটা যখন তখন চাইলে হচ্ছে অফ করে দেওয়া যায়। ধরো এরকম একটা সরু রাস্তা অফ করে দিছে, এটাই হচ্ছে তোমার স্ফিংটার, বা একটা মুখের মতো,
ধরতে পারো যে একটা মুখের মতো যেটাকে অফ অন করা যায়। তো তাহলে হচ্ছে পেশী আবরণী কোষ বা পুষ্টি কোষগুলো ভিতরের দিকে হচ্ছে এগুলো স্ফিংটারের মতো কাজ করে এবং এরা হচ্ছে দুই ধরনের। কিছু কিছু পেশী আবরণী কোষে হচ্ছে ফ্লাজেলা থাকলে সেটা হচ্ছে ফ্লাজেলাযুক্ত কোষ, আর কিছু কিছু পেশী আবরণী কোষে হচ্ছে ক্ষণপথ থাকে, এর ক্ষণপথযুক্ত কোষ। আচ্ছা, এবার আসো হচ্ছে গ্রন্থি কোষ। গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষও হচ্ছে তোমার দুই ধরনের। কিছু কিছু গ্রন্থি কোষ হচ্ছে তোমার পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে। কি ক্ষরণ করে? পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে, এগুলারে বলা হয় মিউকাস ক্ষরণকারী কোষ। এই মিউকাস ক্ষরণকারী কোষগুলো হচ্ছে খাদ্যবস্তু হচ্ছে গলাধকরণে সাহায্য করে। এগুলো হচ্ছে মুখছিদ্রের আশেপাশে হচ্ছে বেশি থাকে। আর কিছু কিছু গ্রন্থি কোষগুলো হচ্ছে এনজাইম ক্ষরণ করে, এগুলাকে তোমার বলা হয় এনজাইম ক্ষরণকারী কোষ। ঠিক আছে, এই এনজাইমের মাধ্যমে এরা হচ্ছে খাদ্যবস্তু পরিপাকেও সাহায্য করে। আমরা কিন্তু এখন ভিতরের আবরণের ত্বক পড়তেছি, এগুলো কিন্তু এখন আর বাইরের না, এটা কিন্তু ভিতরের আবরণের ত্বক। তো ভিতরের আবরণে গ্রন্থি কোষ হচ্ছে দুই ধরনের পদার্থ ক্ষরণ করতে পারে, মিউকাস ক্ষরণ করতে পারে অথবা হচ্ছে তোমার এনজাইম ক্ষরণ করতে পারে। তাহলে যারা মিউকাস ক্ষরণ করে, মিউকাস তো হচ্ছে একটা পিচ্ছিল পদার্থ, তাহলে এটা হচ্ছে খাদ্যবস্তু গলাধকরণে সাহায্য করে। আর যারা হচ্ছে এনজাইম ক্ষরণ করে, পেপসিন টাইপের হচ্ছে কিছু এনজাইম ক্ষরণ করে, সেই পেপসিন এনজাইমগুলো হচ্ছে খাদ্যবস্তু পরিপাকে সাহায্য করে। তার মানে গ্রন্থি কোষের কাজ হচ্ছে, মানে গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষের কাজ হচ্ছে দুইটা, খাদ্যবস্তু গলাধকরণে সাহায্য করে অথবা পরিপাকে সাহায্য করে। এবার আসো ইন্টারস্টিশিয়াল কোষ। বাকি তিনটা যে কোষ আছে, বাকি তিনটা কোষের কাজ ওই আগের মতোই সেম। ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে ওই যে প্রয়োজন অনুযায়ী যে কোনো কোষ তৈরি করে। সংবেদী কোষ ওই সেম, পরিবেশ থেকে উদ্দীপনা হচ্ছে স্নায়ু কোষে সরবরাহ করে, আর স্নায়ু কোষ হচ্ছে স্নায়ু উদ্দীপনা হচ্ছে বিভিন্ন অংশে সরবরাহ করে। এই তিনটার কাজ হচ্ছে ওই বাইরেরটার মতোই, খালি উপরের দুইটা একটু অন্যরকম, বাইরে একরকম কাজ করে, ভিতরে হচ্ছে একটু অন্যরকম কাজ করতেছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পারবো সহজ। এই যে ভিতরের কোষগুলো একটু দেখে নাও। এতক্ষণ তো আমরা বাইরের কোষগুলোর ছবি দেখছি, এখন ভিতরের কোষগুলো যদি আমরা একটু দেখি, দেখো এই যে তোমার হচ্ছে যে কি পেশী আবরণী কোষ বা পুষ্টি কোষ। এই যে দেখো, এই যে এটা হচ্ছে তোমার পেশী আবরণী কোষ বা পুষ্টি কোষ, ভিতরের ত্বকে কিন্তু এটা। আর এটা হচ্ছে মেসোগ্লিয়া, বুঝতেই পারতেছো, ভিত্তি হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে দেখো, তাহলে ভিতরের দিকের যে পেশী আবরণী কোষ, এর মধ্যে দেখো এই যে এটা কিন্তু ক্ষণপথ তৈরি করছে, দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু এই যে ক্ষণপথ কিন্তু এটা ক্ষণপথ তৈরি করছে। আবার দেখো এই যে ভিতরের দিকেই যে পেশী আবরণী কোষ, দেখো এখান থেকে একটা বড় চুলের মতো একটা জিনিস বের হয়েছে, এটাকে বলা হয় ফ্লাজেলা। তাহলে এটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ। ওই যে একটু আগে পড়লাম না যে ভিতরের দিকের পেশী আবরণী কোষ কিন্তু দুই রকমের, কিছু ক্ষণপথ তৈরি করে, কিছু ফ্লাজেলা ধারণ করে। তাহলে এই যে এই পেশী আবরণী কোষটা হচ্ছে ক্ষণপথ তৈরি করছে, আর এই পেশী আবরণী কোষটা থেকে দেখো একটা লম্বা চুলের মতো ফ্লাজেলা বের হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে তোমার এই যে গ্রন্থি কোষ, এই যে মাঝখানের এটা হচ্ছে গ্রন্থি কোষ। দেখো এখানে হচ্ছে বিভিন্ন পদার্থ বা রস ক্ষরণ করতেছে। ঠিক আছে, এটা মোটামুটি আমরা দেখছি, বাকি সবগুলো তো আগের মতো। এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। এই তো এই জিনিসগুলো আমরা একটু দেখলাম। আচ্ছা, এখন আসো হচ্ছে একটা আদর্শ নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষের গঠন। তোমাদেরকে আমি আবারও মনে করাই দিই, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ। তাহলে অপরিণত নিডোসাইটকে নিডোব্লাস্ট বলে, আর পরিণত অবস্থায় বা ম্যাচুর অবস্থায় একে হচ্ছে আমরা নিডোসাইট বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আসো, এখন একটু দেখো এখানে একটা ছন্দ আছে। এই নিডোসাইট কোষটা একটা ছন্দ লিখে রাখছি, গোল ডিম পেলাম না। কি পেলাম না? গোল ডিম পেলাম না। জীবনে কোনো ডিম গোল দেখছো? জীবনে তো অনেক ডিমই খাইছো, অনেক ডিম পাইছো, পরীক্ষার খাতায় কিন্তু অনেকে অনেক ডিম পাইছো, বাট কখনো কি গোল ডিম পাইছো? গোল ডিম পাও নাই। তার মানে কি হলো? গোল ডিম পেলাম না। তাহলে মনে রাখবা কি, গোলতে হচ্ছে গোলাকার, ডিমতে হচ্ছে ডিম্বাকার, পেলাম না পথে হচ্ছে পেয়ালাকৃতি, আর নাতে হচ্ছে নাশপাতি আকার। দ্যাট মিনস এই আদর্শ নিডোসাইট কোষের আকৃতি হচ্ছে গোলাকার, ডিম্বাকার, পেয়ালাকার বা নাশপাতি আকার। তাহলে মনে রাখবা গোল ডিম পেলাম না, এটা দিয়ে মনে রাখবা গোলাকার, ডিম্বাকার, পেয়ালাকার বা নাতে হচ্ছে নাশপাতি আকারের হচ্ছে পাওয়া যায়। এখন এই আদর্শ নিডোসাইটের হচ্ছে তোমার আবরণটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট আবরণ। আমি একটু পড়ায় দিই তোমাদেরকে, এটা ছবি দেখে পড়াই, তাহলে তোমরা বুঝতে পারবা। তারা এই যে এটা হচ্ছে আদর্শ নিডোসাইট, আজমল স্যারের বইয়ের ছবি, সাদা কালো ছবি। তো আদর্শ নিডোসাইটটা হচ্ছে এখানে দুইটা অবস্থা দেখাচ্ছে। একটা হচ্ছে নিডোসাইটটা নর্মাল অবস্থায়, আর একটা হচ্ছে নিডোসাইট থেকে ভিতরের সুতাটা হচ্ছে বের হয়ে গেছে। আমি দুইটাই তোমাদেরকে ব্যাখ্যা করি। আমরা আগে ফার্স্ট এটার গঠন পড়ি, তারপর ওইটায় পরে যাব। আচ্ছা, তাহলে একটা আদর্শ নিডোসাইট, ফার্স্টেই বললাম যে এটার গঠনটা হচ্ছে ডিম্বাকার, পেয়ালাকার
গোলাকার বা হচ্ছে তোমার নাশপাতি আকার। আচ্ছা, এখন একটা আদর্শ নিডোসাইটে তোমার দুই ধরনের আবরণ থাকে, একটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট আবরণ থাকে, এটা হচ্ছে বাইরের স্তর আর এই যে এটা হচ্ছে ভিতরের স্তর। তাহলে দ্বিস্তর বিশিষ্ট আবরণ থাকে, বাইরের স্তর এবং ভিতরের স্তর। এই দুই স্তরের মাঝখানে দানার মতো হচ্ছে তোমার সাইটোপ্লাজম থাকে, এই যেখানে ডট ডট দানার মতো বাইরের স্তর এবং ভিতরের স্তরের আবরণের মধ্যে দানার মতো হচ্ছে তোমার সাইটোপ্লাজম থাকে। আচ্ছা, এবার আসো এই নিডোসাইটের ভিতরের দিকে দেখো একটা থলি আছে, নেমাটোসিস্ট সহ একটা থলি ধারণ করে। অর্থাৎ এই নিডোসাইটের ভিতরের যে থলিটা দেখো, সেই থলির ভিতরে একটা কি জানি পেঁচানো অবস্থায় আছে। এই পেঁচানো জিনিসটারে তোমার বলা হয় নেমাটোসিস্ট, এই পুরাটারে তোমার বলা হয় নেমাটোসিস্ট। তাহলে নিডোসাইট কোষের ভিতরের দিকে নেমাটোসিস্ট ধারণকারী একটা থলি আছে, এই থলিটাকে তোমার বলা হয়, মানে এই পুরা জিনিসটাকে একসাথে বলা হয় হচ্ছে নেমাটোসিস্ট। ঠিক আছে, মানে এই পুরা জিনিসটাকে। তাহলে নিডোসাইট কোষের ভিতরে এই পেঁচানো জিনিস সহ যে থলিটা থাকে সেটাকে বলা হয় নেমাটোসিস্ট। আচ্ছা, এখন সেই নেমাটোসিস্টের ভিতরে দেখো তোমার নেমাটোসিস্টটা উল্টানো অবস্থায় আছে, এই জিনিসটা কিন্তু